আচ্ছা, ফার্স্ট প্রশ্ন এটা ছিল যে দৈহিক বিকাশের অন্যতম নীতি, এটা কি করেছিলে, মনে আছে? হ্যাঁ স্যার, মানে মনে আছে। হ্যাঁ, বলো। এটা ভুল হয়েছে আমার। আমি করেছিলাম দেহের সমস্ত অংশের বিকাশ একই সময়ে হয়, ওটা হ্যাঁ, করেছিলাম। তাহলে এটা কি হবে? আগে ঊর্ধ্বাংশ হয়, তারপর বিকাশটা ক্রমে নিচের দিকে যায়। এটা ডাউট আছে না? বুঝতে পেরেছো? কারণ এটা নোটসে একদম প্রপার ভাবে বলা ছিল, তাই তো? এটা নিয়ে নিশ্চয়ই ডাউট নেই। না, হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। এটা না, বুঝতে এটা পেরেছো, এটা ডাউট নিয়ে কোনো নেই। ডাউট নেই। ভেরি গুড। তাহলে যেটা হয়, আমাদের ঊর্ধ্বাংশ থেকে নিম্নাংশের দিকে আমাদের বিকাশটা হয়ে থাকে। আচ্ছা, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে, কি করেছো? কল্পনা শক্তি করেছিলাম। হুম, তাহলে উত্তর ভুল হয়েছে? আমি অনুকরণ করেছিলাম। হ্যাঁ, আমারটা ভুল হয়েছে, আমি অনুকরণ করেছিলাম। অনুকরণ করেছিলে ভুল। তাহলে উত্তর ঠিক কোনটা দেয়া হয়েছে? কল্পনা শক্তি দেওয়া হয়েছে। কিন্তু কল্পনা। অনুকরণও তো হবে স্যার। হ্যাঁ, হবে, অবশ্যই হবে। এবার এটা করানোর সময় আমি বলেছিলাম যে এই প্রশ্নগুলো হয় সি টেটের মতো প্রশ্ন, যে দুটোর মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। মানে বাচ্চারা যেমন কল্পনাও করে, কিন্তু বাচ্চারা অনুকরণও করে। এবার এই প্রশ্নগুলো, মানে তোমার টেট বলো বা সি টেটের ক্ষেত্রে যদি পরীক্ষা হয়, তাহলে কিন্তু তুমি এর জন্য 50% নাম্বার পাবে। কিন্তু এমনি প্রাইমারি টেট যেটা হবে বা অন্য মানে স্টেটের যে এক্সাম, সেখানে কিন্তু যেটা পর্ষদ থেকে উত্তর দেবে সেটাই ঠিক হবে। দুটো পার্থক্য বোঝে। সি টেটের কোশ্চেন এরকমই হয় যে চারটে উত্তরের মধ্যে প্রেফারেন্স, তুমি যদি এখানে অনুকরণের শক্তি দাও তুমি 1 নাম্বার পাবে, কিন্তু তুমি যদি কল্পনার শক্তি দাও তাহলে তুমি এখানে 0.5 পাবে। কেন? কারণ কল্পনার শক্তিটা ওর থেকে একটু কম ঠিক। কি বললাম, বোঝা গেল? উত্তরটার পার্থক্য বোঝা গেল কোনটা ব্যাপার? কিন্তু এখানে তো অ্যান্সারটা কল্পনা শক্তি দেওয়া ছিল। কল্পনা শক্তিটাই তো হবে এখানে। ও উত্তর আচ্ছা, না উত্তর আপনি এখানে। বললেন না অনুকরণ আচ্ছা, আচ্ছা, শক্তিটা আচ্ছা, দিলে সরি, সরি, হ্যাঁ, এক সরি, নম্বর। ভুল বললাম। মানে এখানে যে দুটো অপশনের আচ্ছা। মধ্যে যেটা ঠিক উত্তর হবে, বাচ্চারা দেখবে খুব ভালো হুম। কল্পনা করতে পারে এবং তার সাথে সাথে তারা অনুকরণও করতে পারে। কিন্তু অনুকরণের শক্তি, দেখো, এই যত স্ট্যান্ড আপ কমেডিয়ান হয় বা যারা একে অপরকে অনুকরণ করে, সেটা বাচ্চারা করতে পারে ভালো, না কোনো একজন ম্যাচিওর পার্সন, মানে কিছুটা ম্যাচিওর যারা, তারা করতে পারে? যারা একটু ম্যাচিওর হয় তারা করতে পারে। কিন্তু তারা অনুকরণও করে, কি বাবা যেটা করছে সেটা করা, মানে তারা করার চেষ্টা করে। কিন্তু কল্পনা সেটা কারা বেশি করতে পারে? শিশুরা বেশি করতে পারে তো কল্পনা, যে আমি যদি পাখি হতাম, আমি এই হতাম সেই হতাম, মানে অলীক ব্যাপার। সেগুলো কে কল্পনা করে? সেগুলো শিশুরাই করে থাকে। কথাটা কি বললাম, বোঝা গেল না গেল না? স্যার হ্যাঁ, বুঝেছি, অল্প বুঝেছি। মানে কল্পনা শক্তি তো মনে হয় যে মানে বড় যারা তারাও করতে পারে। আহ, তাদের কল্পনা শক্তিটা একটু অন্য তারা তো লেভেলের অবশ্যই হবে না, একটু। তারা তো করতে পারে, তারা তো অবশ্যই করতে পারে। কল্পনা কি বুড়োরা কল্পনা করতে পারে না? যে আমি যদি এখন যুবক হতাম, তাহলে আমি এখন এই করতাম সেই করতাম। কিন্তু সেই কল্পনার মধ্যে সে যখন কল্পনাটা করছে, তার মধ্যে সে তো জানে যে এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে সেই কল্পনা করার তো কোনো, তুমি জানো হুম। যে তোমার পক্ষে মানে ঐশ্বর্য রায় হওয়া সম্ভব নয়, কিন্তু তুমি মনে মনে ভাবছো যদি আমি ঐশ্বর্য হুম। রায় হতাম, তাহলে আমি মিস ইন্ডিয়া হতাম, এই হতাম সেই হতাম। কিন্তু তুমি তো সেটা সম্পর্কে অবগত যে বাবু আমি হতে পারবো না, কিন্তু কল্পনাটা আমি করছি। কিন্তু বাচ্চারা যে কল্পনাটা করে সেটা তো সে জানেই না, সে ভাবে আমি হতে হয়তো পারি। এবার বোঝা গেল ব্যাপারটা? মানে ওটাকে ওরা সত্যি করে নিয়ে তারপরে ভাবে, একদম। হ্যাঁ এটা। কল্পনাকে কল্পনা কখন হ্যাঁ, হ্যাঁ। বলবে? যখন সে কল্পনাটাকে সত্যি মনে কল্পনা। করবে, তখনই তো সেটা কল্পনা। তুমি জানো হুম। যে তোমার দ্বারা হবে না, তাহলে তুমি যেটা কল্পনা করবে সেটা তোমার কতটা সফল হবে। এবার ক্লিয়ার? হ্যাঁ, এবার ক্লিয়ার আছে। পরের প্রশ্ন, বিকাশ একটি অবিরত প্রক্রিয়া কিন্তু বৃদ্ধি জীবনব্যাপী চলতে পারে না, কোনটি অর্জিত হলে এটি থেমে যায়? স্যার আহ, দেখতে পাচ্ছি না। স্যার দেখা আসছে না, যাচ্ছে দাঁড়ান। না। হ্যাঁ, এখন এবার দেখা এসছে। যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? দেখো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, বিকাশ একটা অবিরত প্রক্রিয়া, মানে বিকাশ সবসময় চলে, কিন্তু বৃদ্ধি জীবনব্যাপী চলতে থাকে না। তাহলে কোনটি অর্জিত হলে এটি থেমে যায়? মানে কোন বয়সে এসে তোমার যে বৃদ্ধিটা সেটা বন্ধ হয়ে যায়?
বলো, কখন এসে বৃদ্ধি তোমার আমি বন্ধ? কিশোর করেছিলাম। কিশোরে বন্ধ হয়, তাহলে অ্যাডোলেশন বা প্রাপ্ত, যখন আমি স্যার অ্যাডোলেশন হয় তখন কি তখন প্রাপ্তবয়স্ক করেছিলাম। একদম অ্যান্সার হবে যখন ম্যাচিওর না, হবে, প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হবে। তখন থেমে যাবে। তাহলে কিশোরে যদি তোমার বন্ধ হয়ে যায়, তাহলে অ্যাডোলেশনের সময় বাচ্চা লম্বায় বাড়ে কি করে? কি হলো, বোঝা গেল? সেই জন্য এটা প্রাপ্তবয়স্ক। আচ্ছা, হুম হুম হুম। ক্লাসে ছাত্রদের, আচ্ছা এটা মিম হয়ে গেছে, মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষক কি করবে? স্পেলিংটা একটা গন্ডগোল হয়ে গেছে। মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষক কি করবে? এটা সম্ভবত বলেছিলাম, বুঝিয়েছিলাম। চোখে চোখ রেখে কথা ছাত্র বলবেন। চোখে চোখ রেখে কথা বলবেন। ছাত্র যে চোখে চোখ রেখে কথা বলবে, তাহলে কি হবে, বাচ্চারা মনোযোগ থাকবে যে স্যার আমার দিকে দেখছে। বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে পড়া যাবে না, বা বকুনি, বা অনেক সময় দেখবে স্যার টেবিল চাপড়ে শব্দ করে। এটা মাঝে মাঝে যদি বদমাশি করে তখন করতে হয়, কিন্তু চেষ্টা করা উচিত যে পড়ানোর সময় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে, সবার চোখের দিকে একবার করে তাকিয়ে, যে কনস্ট্যান্ট তাকিয়ে আছে কিনা। দেখবে আমাদের সময় হতো যে অনেক ছেলে দেখবে তাকিয়ে আছে, কিন্তু তার চোখের দিকে তাকালেই বুঝে যায় সে তাকিয়ে আছে কিন্তু ভাবছে অন্য কথা। ঠিক আছে, তখন বলে এই তুই বল এটা। হ্যাঁ স্যার শুনিনি, পুরোটা শুনছিলাম, এখানটাই শুনিনি। তো স্যাররা তাকালেই ঠিক বুঝতে পেরে যায়। ঠিক আছে, এটা আমাদের সাথে হয়। ছাত্রদের মধ্যে বয়স সন্ধির সময় গভীর ভালোবাসা পরিলক্ষিত হয় কোন বয়সে? মানে কিসের প্রতি? যখন অ্যাডোলেশন হয় তখন সে সবচেয়ে, মানে তার যে গভীর ভালোবাসা ফিল হয়, তার কোন কাদের প্রতি হয়? কেউ দেশের প্রতি করেছিলে কি? কেন আমি তো পুরুলিয়া? দেশের প্রতি করেছিলাম। আমি হ্যাঁ, আমি দেশের প্রতি করেছিলাম। দেশের প্রতি করেছিলাম। ছাত্রদের দেশের প্রতি থাকে, তুমি নিজে ভাবো না। আর তাদের বন্ধুদের প্রতি নাকি? তোমার হ্যাঁ, তোমার বন্ধুদের প্রতি হবে এটা তোমার অ্যান্সারটা। তোমার তোমার কতটা দেশের প্রতি ভালোবাসা আছে বলো না? আছে? কোনোদিন নেই, এটা এটা মুখে আমরা বলি। কিন্তু স্যার নোটের মধ্যে আহ, হ্যাঁ, নোটে একখানে দেখেছিলাম যে ওখানে দেওয়া ছিল এই বয়সে দেশের প্রতি ভালোবাসা জন্মায়, হুম, এরকম কিছু অবশ্যই, লেখা ছিল অবশ্যই। কোনো দেখো, বয়সে। দেখো তুমি হুম। তোমার ছেলেকেও ভালোবাসো। স্যার আমি তো বন্ধুদের প্রতি করেছি। হ্যাঁ, যারা বন্ধুদের প্রতি করেছো ঠিক আছে। দেখো তুমি, তোমাকে যদি বলে তুমি কাকে ভালোবাসো, তুমি বলবে আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার বাবা মাকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি। এবার যদি চারটেই অপশন দেয়, বলো কোনটা তুমি উত্তর করবে? চারটে অপশন দেওয়া আছে, তুমি কাকে ভালোবাসো, চারটে অপশন, ছেলে, হাজবেন্ড, তারপর তোমার বলা হলো বাবা মা, আর এটা বলা হলো প্রিয় বন্ধু। তো তুমি কোনটা উত্তর করবে বলো? একটাই তোমাকে উত্তর দিতে হবে। কি উত্তর দেবে তুমি? মেয়েকে। মানে যার ছেলে আছে ছেলে, আর যার মেয়ে আছে, ব্যাস। তাহলে ব্যাপারটা এবার বোঝা গেল। বাকিদের প্রতি তার তো ভালোবাসা আছে, কিন্তু কোনটার প্রতি তার গভীর ভালোবাসা সবচেয়ে বেশি সে চায়, সেটা আমার তার, সেটা বন্ধুদের। এবার বোঝা গেছে উত্তর কি হলো? হুম স্যার, বুঝতে অনেকে দেখবে পেরেছি। সেই সময় চলচ্চিত্র নায়ক নায়িকাদের প্রতি ছোটবেলা দেখবে ওই সময় মনে হয় ও ক্যাটরিনা কাইফ, ও শাহরুখ খান, মনে তো হয়, কিন্তু তাদের থেকেও তার বন্ধুদের প্রতি তার ভালোবাসা গভীর। হুম? শিক্ষক হিসেবে কোন ধরনের ছাত্রদের আপনি বিশেষ গুরুত্ব দেবেন? খুব ভালো প্রশ্ন। বর্তমান দিনে অপশন এর উত্তরটা ঠিক, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি কি দেখতে হবে, কোনটা? আমি সক্রিয় এটা ছাত্রদের। সক্রিয় ছাত্র করেছিলাম, সক্রিয়। কিন্তু হ্যাঁ, সক্রিয় না অনুগত এটা একটু হচ্ছিল। ডাউট আমি আছে। অনুগত করেছিলাম। কনফিউশন। না, দেখো, হ্যাঁ, অনুগত ছাত্র আর সক্রিয় ছাত্রের মধ্যে কি পার্থক্য? অনুগত ছাত্র মানে তুমি তাকে বললে এই তুই এটা পড়ে আসবি, হ্যাঁ স্যার পড়ে আসবো, এই তুই পড়বি না, মানে কালকে তুই যারা পড়বি। বাধ্য একটু। যারা বাধ্য, তাকে যা বলা হবে তাই করবে। তাকে যদি বলে তুই ওকে মেরে দে, মেরে দে। অনুগত মানে স্যার যেটা বলবে তাই সে করবে, অন্য কোনো কিছু ব্যাপার না। স্যার যদি বলে এই দেখ, কোনো একটার সাথে অনুগত, দেখ ওই স্যারের, হেড স্যারের রুম থেকে ওই রেজিস্টার খাতাটা একটু চুরি করে আনতো, আমি সাইন করে আবার দিয়ে দেবো, হ্যাঁ স্যার যাচ্ছি স্যার। সেটা হলো অনুগত ছাত্র। সক্রিয় ছাত্র কি সব জায়গায় অ্যাক্টিভ, কিছু করতে হবে স্যার আমি যাচ্ছি করতে। তাহলে আপনি কোনটাকে বেশি গুরুত্ব দেবেন? দুটোর পার্থক্য বোঝা গেছে? অনুগত হলে সমস্যা কি, তাকে খারাপ বলো ভালো বলো সবই শুনবে সে। স্যার যদি খারাপ হয়, অনুগত ছাত্র তো সমস্যা আছে। তাহলে গুরুত্ব দিতে হবে সক্রিয় ছাত্র, যারা দেখবে পড়াশোনা খুব অ্যাক্টিভ, তাদের উপরে গুরুত্বের কথা বলা আছে। এবার ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট। আচ্ছা, 11 থেকে 12 বছরের একটু সাধারণত যে সমস্যার সম্মুখীন হয়, কোন জিনিসে প্রবলেম? মেয়েদের ক্ষেত্রে হলো এটা আমি মনে হয় বন্ধুদের অনুমোদন করেছিলাম, কিন্তু আন্দাজে করেছিলাম, এটা বুঝতে পারছিলাম এটা না। উত্তর ঠিক আছে। দেখো প্রথম কথায়
যেটা 4টে অপশন আছে, যে 11 থেকে 12 বছর, মানে সে তখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এন্টার করছে। 11, 12, 13, মানে সে তখন অলরেডি অ্যাডোলেসেন্টে এনরোল করছে। সেই সময় বাচ্চাটা কি হয়, দেখো চোখ আর হাতের সমন্বয়, এটা কিন্তু সম্পূর্ণ তার মোটর অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। সেটা কিন্তু সে কেউ যদি হয়, এটা এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না। হুম। অঙ্ক বোঝা, এটা হচ্ছে জেন্ডার স্পেসিফাইড হয়। কেউ অঙ্ক ভালো খুব কম বয়সে বুঝে যায়, কেউ কিন্তু বেশি বয়সে বোঝে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব একটা, অনেকে যারা একটু সিরিয়াস হয় তাদের মধ্যে থাকে, আর যারা ভাই ও যা হবে হবে তাদের মধ্যে থাকে না। কিন্তু বন্ধুদের অনুমোদন, এটা সমস্যা। এই সময় বাচ্চাদেরকে বন্ধুত্ব করতে খুব সমস্যার মধ্যে পড়ে, যে ও বন্ধুটা আমাকে ভালো বললো তো। এই অনুমোদনের সমস্যায় কিন্তু 11 থেকে 12 বছরের বাচ্চারা পড়ে। ঠিক আছে, এটা জেনারেলাইজ প্রবলেম, বাকিগুলো স্পেশালাইজ প্রবলেম। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, অষ্টম শ্রেণীর একজন ছাত্রের তোতলামির সমস্যা দূর করতে শিক্ষকের কি করা উচিত? আমি 3 নম্বরেরটা করেছিলাম। আমি 3 যখনই নম্বরটা কথা বলতো, করেছিলাম। তাহলে কি করা উচিত? তাকে বেশি কথা বলার সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, যখনই কথা বলতে সমস্যা হয় তখন তাকে পরীক্ষা করে না না। আচ্ছা, তুমি একজন টিচার হিসেবে তুমি কি পরীক্ষা করবে? পেশাদারি সাহায্য নেওয়া কি তুমি পারবে? যে দেখি তো জিভটা দেখি তো একটু টেনে দেখি, সে নিশ্চয়ই না। উপেক্ষা তো করতেই পারবে না। পেশাদারি সাহায্য নেওয়া তোমার পক্ষে সম্ভব না। কথা বলতেছ তখন তাকে পরীক্ষা করো, তুমি কি পরীক্ষা করবে? তাহলে তোমার একমাত্র করণীয়, যাতে সে বেশি কথা বলে, তাহলে আস্তে আস্তে তার তোতলামিটা দূর হতে পারে। কি বললাম, বোঝা গেল? যেটা তোমার স্যার করণীয় তুমি ততটাই বেশি বলো। কথা বল, মানে যত বেশি কথা বলবে তত তোতলামিটা কি ওটা রিলিফ হবে ওটা? হ্যাঁ হ্যাঁ, এটা হয়, এটা হচ্ছে কেন, কেন হয়। বলছি, হ্যাঁ কেন বলছি, কারণ অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয়। আমি আমার অনেক বন্ধুদেরকেই দেখেছি, আমার অনেক কিছু বন্ধু ছিল স্কুলে যখন পড়তাম, তখন কথা বলতে একটু তোতলিয়ে কথা বলতো। না ঠিক আছে। হুম। এবার তারা যখন একটু না বড় হলো, হ্যালো, বলো বলো কি বলছো? হ্যাঁ, হ্যাঁ, মানে আমি যতদূর জানি ওই তোতলামির বা ওই যে ওটা হয়তো গান বা কবিতা যত প্র্যাকটিস করবে তাহলে ওটা রিলিফ হয়, হুম। কিন্তু এটা এবার কি, জানা ছিল না। আরে এবার গান, গান বা রিলিফ, গান করা, এবার তুমি কি ক্লাসে বলবে, আচ্ছা তুমি ক্লাস 8-এ পড়ো একটা ছাত্র, আচ্ছা তুমি তাহলে গান করো তো, সেটা কি তুমি করবে? তুমি কি করতে পারো? বাচ্চাটাকে বলতে পারো কোনো একটা প্রশ্ন, তাকে জিজ্ঞেস করলে বল, তাহলে তুমি তাকে কি করতে পারো? কথা বলতে তো বেশি সুযোগ দিতে পারো। কি বললাম, বোঝা গেছে? তুমি কি তাকে বলবে এই তুই গান কর, তাহলে তোতলামি দূর হবে এখন নাকি? না তুমি তার বাড়িতে গিয়ে বলবে এই তুই গান কর আমি শুনবো, তাহলে তো তোতলামি দূর হবে? নিশ্চয়ই কোনোটা তোমার এর মধ্যে পড়ছে না, তোমার ইখতিয়ারের মধ্যে পড়ছে না। তোমার ইখতিয়ারের মধ্যে একটাই পড়ছে, যাতে সে বেশি কথা বলে সেটা দেখা। মানে প্রশ্ন জিজ্ঞাসা করার সময় এই তুই আগে বল, কোনো কিছু প্রশ্ন হলে তুই আগে বল, সেটা তুমি করতে পারো। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি, না এখনো ক্লিয়ার না? না, এটা অতটা ক্লিয়ার হলাম না। তা তুমি কোন উত্তরটা করতে চাইছো বলো? এই 4টে অপশনের মধ্যে না, তুমি কোনটা? হ্যাঁ, অতটা বুঝতে পারছি না, কিন্তু 3 নম্বরটা, তা- 3 নম্বরটাও হবে না। তাহলে তুমি এই 4টে স্যার অপশনের মধ্যে আমি কোনটা? 4 নম্বরটা করেছিলাম। আচ্ছা, পেশাদারি সাহায্য নেওয়া তুমি তুমি কি করে করবে বলো? একজন টিচার, তুমি স্কুলে পেশাদারি সাহায্য তুমি কি করে নেবে বলো? তুমি তাহলে যন্ত্র সরঞ্জাম ঘর থেকে নিয়ে যাবে, এই তো জিভটা বের কর না, দেখি। পেশাদারি বলতে স্যার আমি এটা বুঝেছি যে স্পেশাল 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 কাউকে দিয়ে ট্রিটমেন্ট করানো ওকে। হ্যাঁ, তো তুমি কি স্কুলে গিয়ে ছাত্রকে ট্রিটমেন্ট করবে, না সেটা বাড়ি, তার বাড়ির অভিভাবকের দায়িত্ব? কি বলছি, বোঝা গেছে? তার যদি সমস্যা হুম হয় হুম। তুমি তার বাড়ির লোককে বলবে যে আপনি ডাক্তার দেখিয়ে নিন। নাকি তুমি তাকে বলে তুই চ ডাক্তারখানায় চ, আমি তো তোতলে আমি ঠিক করবো? এটা হয়? তুমি নিজে বলো। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, এই চারটের মধ্যে কোনটা হবে, নিজেরাই বোঝো, নিজেরাই বুঝে বলো, উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তাহলে কোনোটা তো তোমার তাহলে সেকেন্ডটাই হতে পারে আমার মনে হয়। সেকেন্ডটা ছাড়া আর কোনো অপশন কি তোমার মনে হচ্ছে ফিট হতে হুম, পারে? হতেই তো পারছে না, তাই না? হবে, তোমাকে ভয়টাও চারটের কাটবে। মধ্যে, হ্যাঁ, ভয়টাও কাটবে, আস্তে আস্তে সে তার যত কথা, অনেকে দেখবে ভয়ে তুতলে যায়। না 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 স্যার, এরকম ব্যাপারটা থাকে, সে তোতলা নয়, ভয়ে তোতলামি করে অনেকে, যে ভয় পেয়েছে অঙ্কে, হঠাৎ করে স্যার ধরেছে তাতে হয়। আমি তাই না? স্যার আমি স্যার একটা বাচ্চাকে নিয়ে সামনে থেকে দেখেছি যে প্রথম প্রথম ভয় পেত, এবার যত সে কমফোর্টেবল হচ্ছে আমাদের সাথে আস্তে আস্তে সময় যেতে যেতে তত তার তোতলামিটা কমেছে। এটা কমছে। আমি মানে একটা প্র্যাকটিক্যালি একদম একজনকে দেখে বলছি। একদম, এটা হয়। এটা আবার অনেকে আছে যারা ভয় নয়, কিন্তু কথা বলতে গেলে
একটু তোতলে যায়, কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পরে, একটু বড় যখন হলো, তখন সে অটোমেটিকলি তোতলামিটা ঠিক হুম। হয়ে যায়। অনেকেরই হয়েছে, আবার মানে অনেক 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 বাচ্চারা থেকে একা একা থেকে থেকে কারোর সাথে কথা না বলে বলেও হয়ে যায়, স্কুলে এসে এসে ঠিক হয় তারপরে। তখন স্কুলে এসেও ঠিক হয়, সেটাও হয়। তাই তো? তাহলে এটা তো এবার এবার বোঝা গেছে কেন, এবার এবার ক্লিয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ, আমার তো পাঠান এই দেখি। দুটোর মধ্যেই কনফিউশন ছিলাম যে এইটা হবে না এটা হবে, তারপরে আমি ভাবলাম ডক্টরকেই দেখাই, ওই জন্য ওইটা অপশন করে দিয়েছি। ডক্টরকে দেখানো এটা তো ঠিক, কিন্তু এটা তো তোমার দায়িত্ব না। হ্যাঁ, প্রশ্নটা বলা স্কুলের আছে যে মধ্যে না। শিক্ষকের উচিত, প্রশ্নটা শিক্ষকের উচিত, শিক্ষকের উচিত সবসময় শিক্ষককে তার এখতিয়ারের মধ্যে রেখে কাজ করতে হবে, তাই তো? ওটাই স্যার মাঝে মাঝে পুরো ব্যক্তিগতভাবে নিয়ে নিই হ্যাঁ, এটাই তো ব্যাপারটা। সমস্যা, ব্যক্তিগতভাবে নিয়ে নিলেই তো অনেক কিছু সমস্যা হয়ে যাবে। পড়াশোনা হুম বা যে হুম। কোনো প্রফেশনে যখনই তুমি সেটাকে ব্যক্তিগতভাবে নিয়ে নেবে, তখনই তোমার সমস্যা শুরু হয়ে যাবে। তুমি একটা দেখছো যে সেই ছেলেটার সঙ্গে বা কারোর সাথে খারাপ হচ্ছে, তুমি একজন ধরো একজন অফিসার, পুলিশ অফিসার, ঠিক আছে? তুমি দেখছো একজন চোর চুরি করছে, কিন্তু তোমার হচ্ছে সে গরিব, এর জন্য চুরি করছে। তুমি সেখানে আছো, তো তুমি সেখানে চোরকে বলবে, "এই তুই এ চুরি করছিস, তুই ছেড়ে দিলাম তোকে, তুই চলে যা।" সেগুলো কি তোমার এখতিয়ারে? তুমি তখন কি করলে? তোমার যে জুরিসডিকশনে রয়েছে, তোমার যে ডিউটি রয়েছে, সেটা তো তুমি করলে না। ব্যাপারটা তোমাকে ওই জন্য সব জায়গায় যতই তোমার মনে হোক যে পার্সোনালি, তোমাকে প্রফেশনটাকে তোমাকে ভাবতে হবে। তুমি সেখানে তাকে প্রফেশনালি তুমি তাকে শাস্তি দিতে বাধ্য। তারপরে যদি পার্সোনালি তোমার পক্ষে কিছু সম্ভব হয়, তুমি সেটা করবে, কিন্তু সেটা পার্সোনালি প্রফেশন থেকে যখন তোমার মানে নিজের শরীরে যখন উর্দি থাকবে না, বা যখন তুমি অফ ডিউটি হবে, তখন তুমি যে কোনো কাজ করো না, সেটা দিস ইজ ইয়োর পার্সোনাল ম্যাটার। কিন্তু যখন প্রফেশনালি থাকবে, তোমাকে প্রফেশনালি কাজটা করতে হবে। তুমি যদি পেশাদারি সাহায্য নেওয়ার দরকার হয়, তুমি স্কুল থেকে বেরিয়ে তাকে অ্যাজ এ ফ্রেন্ড অন্যভাবে তাকে হেল্প করো, স্কুলের শিক্ষক হিসেবে না। কথাটা কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। দুটোর পার্থক্য। এই যে আমরা সবসময় হচ্ছে, স্যার, বলো বলো বলো। স্যার বলছি এডুকেশন থিওরিটা কি আজকে পড়াবেন? পড়ানোর ইচ্ছে তো ছিল, কিন্তু এই দেখো মানে জনসংখ্যা এত কম, তারপর হচ্ছে তোমাদের কি বলবো, এই এমসিকিউ গুলো হচ্ছে, উত্তরগুলো বলতে হচ্ছে। এবার দেখি কিছুটা করিয়ে দেবো আজকে। হ্যাঁ, একটু করিয়ে নিই। হুম, করানোর জন্যই তো এ করেছি, এবার যাই হোক। আচ্ছা, অষ্টম আর শ্রেণীর ওইটা কি স্যার এডুকেশন থিওরিটা টেটাতে থাকবে? অবশ্যই গ্রুপ সিডিতেও থাকবে আর টেটেও থাকবে অবশ্যই, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এটা তোমাকে করতেই হবে। এডুকেশন পলিসি মানে আমাদের প্রথম থেকে যে বিভিন্ন কমিশন গুলো এসেছিল সেগুলো সম্পর্কে, প্লাস আমাদের যে জাতীয় শিক্ষানীতি, তিনটে শিক্ষানীতি, প্রথম যেটা ইন্দিরা গান্ধীর সময়, দ্বিতীয় যেটা রাজীব গান্ধীর সময়, আর তৃতীয় যেটা আমাদের মানে মোদিজির সময়। তাহলে প্রথম দুটোর মধ্যে অত আচ্ছা। বিস্তারিত নয়, কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমটা কবে হয়েছিল, শিক্ষা সেই সময় শিক্ষামন্ত্রী কে ছিল, এবং কিছু কিছু জিনিসের উপরে ফোকাস, কিন্তু 2020টা একটু ভালোভাবে জানতে হবে, কারণ ওইটার উপরে স্পেসিফিক্যালি বেশি ফোকাস করা হচ্ছে। কেন? কারণ ওটা এবার কার্যকরী হবে, ঠিক আছে? ওই জন্য আমি নোটস আমার বানিয়ে রেখেছি, আমি করিয়ে দেবো। আজকে যতটা সম্ভব করাচ্ছি। আজকে হয়তো 2020টা করাতে পারবো না, আগেরটা হবে, আগেরটা আমি করিয়ে দেবো আজকে। ঠিক আছে স্যার। 2020টা সেটা নিজেই একটা টপিক, মানে 20তে যে ব্যবস্থাগুলো করা হয়েছে নিজেই একটা টপিক, প্রচুর প্রশ্ন। আর তারপরে তো আমি প্রায় তোমাদের জন্য মানে 100টার কাছাকাছি প্রশ্ন আমি বেছে রেখেছি, যেগুলো এমসিকিউ করাবো শিক্ষানীতির ওপরে। ঠিক আছে, অনেক প্রশ্ন আমি করাবো যেগুলো থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, সব আমি কালেক্ট করে রেখেছি। একদম বেস্ট জিনিস আমি রেখেছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। চিন্তা করার দরকার নেই, আমি সব রেডি রেখেছি, সব পেয়ে যাবে সুন্দরভাবে। অষ্টম শ্রেণীর ছাত্র গৌরব তার সহপাঠী সীমাকে চিঠি লিখে জানিয়েছে যে সে তাকে ভালোবাসে। তাহলে শিক্ষক কি করবে? গৌরব তারকে জানিয়েছে যে হচ্ছে ভালোবাসে, তাহলে কি করবে? সঠিকভাবে কাউন্সিলিং করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, কোন অবস্থায় একটি শিশুর ভাষা সংক্রান্ত ধারণা তৈরি হয়? এটা বলেছিলাম, শৈশবে। শৈশবে। এটা নিয়ে কোনো শৈশবে। ডাউট নেই যে ভাষা সংক্রান্ত ধারণা শৈশবে হয়। শিশুদের ব্যাকরণ জ্ঞান থাকা প্রয়োজন কেন? ব্যাকরণ জানলে সে কি করবে? এতে তারা নির্ভুলভাবে লিখতে ও বলতে শেখে। নির্ভুলভাবে লিখতে ও বলতে শিখবে। আচ্ছা, একটি ব্যক্তির ব্যক্তিত্ব এবং আচরণ সংক্রান্ত সমাধান করা যায় কিভাবে? কি করেছো? ব্যক্তিগত পরামর্শের মাধ্যমে। ব্যক্তিগত পরামর্শের মাধ্যমে। হুম। এটা এটা হচ্ছে মানে যদি করে রাখো যে হচ্ছে পিতা মাতার সঙ্গে আলোচনা, তাহলে কিন্তু হবে না।
আচরণ করতে গেলে তার সাথে বসে আলোচনা করতে হবে যে তোমার কি সমস্যা। ব্যক্তিগত পরামর্শ ছাড়া সম্ভব না। তার বাবা মাকে বলে দিলে সে কোনোদিন ঠিক হয় না। আচ্ছা, একটি ক্লাসের শিশু পড়া মনে করতে পারে না, ক্লাস শেষ হওয়ার পরে তার মনে করতে পারে, এটা কিসের উদাহরণ? এটা খুব সিম্পল। এটা কি আমি হবে? 3 নম্বরেরটা করেছিলাম। হ্যাঁ, রিট্রিভাল আমিও ফেলিওর করেছি থিওরি। 3 নম্বরটা। রিট্রিভাল ফেলিওর থিওরি মানে কোনো রিট্রিভ মানে কি, কোনো জিনিসকে মনে করা। সেই জিনিসকে, পুরোনো জিনিসকে মনে করতে পারছে না, তার মানে সেই জিনিসটাকে সে মনে করতে মানে অ্যাক্সেস করতে পারছে না, রিট্রাইভ করতে পারছে না। রিট্রিভ মানে কোনো জিনিস যেটা আছে সেটাকে আবার মনে করা। ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি বয়ঃসন্ধি সময়কালের বৌদ্ধিক বৈশিষ্ট্য নয়? বয়ঃসন্ধিকালে কোন বৈশিষ্ট্যটা থাকে না সাধারণত? বোনের উচ্চ বন্যার উচ্চ ক্ষমতা। ক্ষমতা। না, এটা হচ্ছে মনোনিবেশের ক্ষমতা। দেখবে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কোনো জিনিসে কনসেন্ট্রেট করা খুব কষ্টকর। একটা বিশেষ জিনিসের উপর মনে করবো এই জিনিসে খুব ভালোভাবে ফোকাস করা হয় না। বিভিন্ন রকম জিনিস তোমাকে অবস্ট্রাকশন করে। তুমি যদি ছেলে হও, কোনো একটা মানে কোনো মহিলা বা কোনো মেয়েকে দেখে তোমার যতই তুমি ভালো পড়াশোনায় থাকো বা যাই হোক, তোমার মধ্যে আসবে, কারণ বডি মানে শারীরিক দিক থেকে সেই ডিমান্ডটা চলে আসে। আর মেয়ে হলে ছেলেদের দেখে আকর্ষণ বা কোনো একটা তার হয়তো দামি জিনিস হয়তো পড়েছে বা যে কোনো খেলার জিনিস, যে কোনো জিনিস হয়তো এই সময় দেখবে যত ভালো ছেলেই হোক, মানে কিছু না কিছু সে গন্ডগোল করেই, মানে ছোটখাটো হয়। কেউ কেউ দেখবে হয়তো কোনো ঘড়িটা পছন্দ তার জন্য চুরি করে নিল, কেউ হয়তো এটা পছন্দ সেটা কিনে নিল বা না বলে করলো, বা কোনো না কোনো ব্যাপার থাকে। এই সময় মনোনিবেশ করাটা খুব কষ্টকর ব্যাপার। এই সময় বাচ্চাকে সঠিকভাবে ম্যানেজ করতে হয়। ঠিক আছে? মনোনিবেশের উচ্চ ক্ষমতা এটা থাকে না। বিকাশের অভিমুখ কিরকম হয়? সার্বিক থেকে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের দিকে। একদম, এটা বলেছিলাম। বিকাশ থাকে সার্বিক মানে ইউনিভার্সাল থেকে বিশিষ্ট। প্রথমে হাত পুরো বলা হয় পুরো জিনিসটা বুঝে, তারপরে আস্তে আস্তে স্পেশালাইজেশনের দিকে নিয়ে যাওয়া হয়। ওই জন্য সার্বিক থেকে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের দিকে হয়। আচ্ছা, কোনটির ক্ষেত্রে শিশুর কগনিটিভ বিকাশ সবচেয়ে ভালো লক্ষ্য করা যায়? সবচেয়ে ভালো কগনিটিভ বিকাশ লক্ষ্য খেলার করা যায়। মাঠ করেছিলাম। স্কুল ও ক্লাসের মধ্যে লিখেছিলাম। আমিও করেছি স্কুল ও ক্লাসের মধ্যে। উত্তর কি দেখানো হয়েছে? মনে অবশ্যই নেই এটা। স্কুল ও স্কুল ক্লাসের স্কুল ও ক্লাসের মধ্যে। আচ্ছা। কগনিটিভ বিকাশ সবচেয়ে ভালো হয় স্কুল ও ক্লাসের মধ্যে। স্কুলের মধ্যে আর ক্লাসের মধ্যে কি হয়, বলা হয় এই এই কাজটা কর, বন্ধুদের সঙ্গে, বন্ধুরা হয়তো কেউ মারলো তখন সে কি রেসপন্স করলো, স্যার কিছু একটা জিজ্ঞেস করলো, সেটা সবচেয়ে বেশি ভালোভাবে স্কুলের ক্লাসের মধ্যে বিকাশটা লক্ষ্য করা যায়। আচ্ছা, সরি, হ্যাঁ। কোন শিক্ষাবিদ দার্শনিক শিশুদের মনকে একটি পরিষ্কার স্লেটের সঙ্গে তুলনা করেছে? যে শিশুদের মন হচ্ছে একটা পরিষ্কার স্লেট। রুশো। এটা হবে জন লক। জন লক বলেছেন ছেলেদের মনে একটা পরিষ্কার স্লেট, যা তুমি লিখবে তাই তার মনে হবে। আচ্ছা, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বুদ্ধাঙ্ক আইকিউ কত হয়? এটা অনেকে ভুল করেছো, কারণ অপশনটা একটু মানে 90 এর নিচে। এটা হচ্ছে ডাইরেক্ট 90 এর নিচে করবে। এবার এটা মনে হতে পারে স্যার 50 এর নিচে করে দেবো, 60 এর নিচে করে দেবো, এরকম নয়। এটা 90 এর নিচে হয়। এবার 50 এর নিচে মানে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী নয়, তাদের একদম বুদ্ধিশুদ্ধি কিছুই নেই। পিছিয়ে পড়া ছাত্রছাত্রী মানে 90 এর নিচে তারা পড়াশোনার দিক থেকে, তার মানে কোনো বুদ্ধিশুদ্ধি নেই সেরকম নয়। এটা আবার ওই থিওরি করবে না যে সবচেয়ে যেটা কম আছে সেটাই করবো। ঠিক আছে? মানুষের বৌদ্ধিক বিকাশের দুটি দিক। বৌদ্ধিক বিকাশের দুটি দিক কি হবে? মনে আছে? সক্রিয় ও নিষ্ক্রিয় দিক। না, একটা ছিল জ্ঞানমূলক। জ্ঞানমূলক, একটা জ্ঞানমূলক একটা জ্ঞানমূলক আর দিক আর একটা সক্রিয়তা। সক্রিয়তাগত দিক। ঠিক আছে? আচ্ছা, শিক্ষার্থীরা সেই সব শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভে বাড়তি আগ্রহ বোধ করে যারা স্নেহপ্রবণ। ভেরি গুড, স্নেহপ্রবণ। প্রবণ হয়। জ্ঞানী, অনেক টিচার অনেক জ্ঞানী কিন্তু খুব মানে অ্যাটিটিউড, যে দেখবে স্যার খুব ভালোবাসে, স্নেহপ্রবণ হয়, তাদের প্রতি আগ্রহ বোধ করে। আচ্ছা, শিশুরা যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতামাতার কি করা উচিত? সরাসরি আলোচনা সরাসরি করা আলোচনা। উচিত। একদম সরাসরি আলোচনা করা উচিত।
কোনো হুম। মজা বকাবকি এড়িয়ে যাওয়া কিছু করা যাবে না, সরাসরি আলোচনা করা উচিত। শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে কোনটা? মানে সামাজিকরণ প্রসেসটাকে ত্বরান্বিত করে। সামাজিকীকরণ। সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন, তার ফলে তার সামাজিক বিকাশ কিন্তু ভালো হয়। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার পাঠ পরিকল্পনার প্রয়োজন হয় না কেন? বেশিরভাগ স্যার দেখবে এসে কিছুই পড়াতে হয় না, ঠিকঠাক পড়িয়ে দিয়ে চলে যায়। অভিজ্ঞতা ও অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে জ্ঞানের তারা মাধ্যমে। পড়াতে সক্ষম হন। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জ্ঞানের মাধ্যমে তারা পড়াতে সক্ষম হয়। একদম। যে অভ্যাসটি দৈহিক অভ্যাসের অন্তর্গত, এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা মনে হতে পারে পড়া, ঠিক আছে, পড়া বা মনোযোগ, এটা কিন্তু মানে পড়াটা অনেক ক্ষেত্রে মনে হতে পারে, কিন্তু পড়ার থেকেও পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু দৈহিক অভ্যাসের মধ্যে। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন মানে মানে এই জন্য দেখবে যাদেরকে বোর্ডিং এ রাখা হয় তাদের কিন্তু জামা কাপড় বলে বাবা মা কেচে দেবে বা সেরকম নয়, কিন্তু তাদেরকে বলে নিজেরা যাতে কাচে, ঠিক আছে। এবার তুমি যদি সেই একদম হাইফাই স্কুলে বলো, তাদের কি, তাদের জামা কাপড় পরিয়ে দেওয়ার জন্য লোক থাকে, সেই জন্য তারা ফিজ নিয়ে নেয়। কিন্তু যে বোর্ডিং স্কুল যেটা হয়, হোস্টেল যেটা বলা হয়, সেখানে তাদেরকে নিজেকে কেন করানো হয়? যাতে সেই অভ্যেসগুলো নিজের তৈরি হয়। কি বললাম, বোঝা গেছে? এই জন্য এটা বিশেষ প্রয়োজনীয় ব্যাপার। লাস্ট প্রশ্ন, স্যার আরেকবার বলবেন, কোনটা? প্রথম দিকে শুনতে পাইনি। হ্যাঁ, ওই যে ওই যে দৈহিক দৈহিক অভ্যাস। অভ্যাস। দৈহিক অভ্যাস মানে যেটা সে শারীরিক দিক থেকে যে অভ্যাসগুলো সে করতে পারে করে। পড়ার অভ্যাস কিন্তু দৈহিক অভ্যাসের মধ্যে পড়ে না, কিছু ক্ষেত্রে পড়ে। যে যেমন ধরো এখানে তুমি যদি অপশন পড়ার অভ্যাস করো, সেটা কিন্তু তোমার উত্তর হবে 50% ঠিক হবে। কিন্তু কারণ কি, পড়ার অভ্যাসের জন্য যেমন দৈহিকটাও প্রয়োজন, সেরকম মানসিকও প্রয়োজন। তুমি পড়তে বসবে, কখন পড়তে বসবে? যদি তোমার শরীর সুস্থ থাকে আর তোমার পড়ার ইচ্ছে থাকে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সম্পূর্ণ দৈহিক অভ্যাসের মধ্যে পড়ে। যে আমি সাদা জামা কাপড় পরবো, মানে সবসময় নখ কাটবো, প্রত্যেকদিন স্নান করব, এগুলো তোমার দৈহিক অভ্যাসের মধ্যে পড়ে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ স্যার। গিলফোর্ডের মতে যেসব সমস্যা সমাধানের জন্য চিন্তন ক্ষমতার প্রয়োজন, সেগুলোকে কি ধরনের চিন্তন বলা হয়? অভিসারী চিন্তন। এগুলোকে বলা হয় অভিসারী চিন্তন। আমরা অপসারী চিন্তন, অভিসারী চিন্তন পড়েছি, সেগুলোকে বলা হয় অভিসারী চিন্তন। ওকে, দেখো, আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করে দেব, সেটা হচ্ছে আমাদের যে এডুকেশন পলিসি, সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা হবে। যে প্রথমে জানবো ব্রিটিশ ভারত থেকে আমাদের কিভাবে শিক্ষার ব্যবস্থাটা হয়েছে, এবং সেখান থেকে শিক্ষার যে কমিশন গঠন করা হয়েছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর তারপরে আমরা 2020 যে শিক্ষা নীতিটা রয়েছে বা বলা হয়েছে, সেখানে কি কি জিনিস সম্পর্কে বলা হয়েছে সেটা হবে। সেটা হয়তো সম্ভবত আজকে হবে না, কারণ এটাই অনেক বড় রয়েছে। সেটা সেরকম হলে পরের দিন করিয়ে আমি শিক্ষানীতি সম্পর্কে টোটাল এমসিকিউ গুলো আমি পরের দিন করাবো, ঠিক আছে? সেটা একটু বলে দিতে হবে প্রথমে, তারপরে সেটা হবে। দেখছি কতটা সম্ভব হয় আজকে। আচ্ছা, প্রথমে বলা হয়েছে যে ব্রিটিশ ভারতে যে শিক্ষার ইতিহাস, সেটা কিভাবে ব্রিটিশ সরকার ভারতে করেছিল। তো আমরা প্রথমে জানি যে ভারতকে পরাধীন করেছিল কারা। কেউ যদি বলে যে ভারতকে পরাধীন করেছিল কারা, তাহলে তোমরা উত্তর কি বলবে? ব্রিটিশরা। কথাটা কি ঠিক? ব্রিটিশরা ভারতেরকে পরাধীন করেছিল, এই কথাটা কি ঠিক না ভুল? বলো দেখি, কার কতটা আইডিয়া আছে? হ্যাঁ, 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 ব্রিটিশরাই তো ঠিক। করেছিল। কথাটা ভুল। কেন? ভারতকে পরাধীন করেছিল কোনো ব্রিটিশরা না, ভারতকে পরাধীন করেছিল একটা কোম্পানি। যে কোম্পানিটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে ব্যাপারটা হচ্ছে, আজকে যদি আমরা পাকিস্তানকে দখল করি, তাহলে পাকিস্তানকে যদি আমরা দখল করি, তাহলে কি বলবো? যে ভারত পাকিস্তানকে দখল করেছে, কারণ গভর্নমেন্ট করেছে। কিন্তু আজকে যদি আমাদের ধরো আদানি গ্রুপ, মানে আদানি যে আদানি যে রয়েছে, আদানি কি করলো? পাকিস্তানে গেল, পাকিস্তানকে অ্যাটাক করে পাকিস্তানকে দখল করে নিল। হতে পারে, হয়তো আদানির কাছে সমস্ত ফোর্স আছে, তারা সৈন্যবাহিনী টাহিনী রেখে করলো এটা। তাহলে তখন কি হবে? তখন কি বলবে? যে ভারত পাকিস্তানকে দখল করেছে? তখন না, তখন হচ্ছে আদানি কোম্পানি পাকিস্তান দখল করেছে। কথাটা কি বললাম, বোঝা গেল? তাহলে 1600 খ্রিস্টাব্দে ভারতে হ্যাঁ, তখন, হ্যাঁ, তখন এসেছিল কিন্তু কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 পরে তারপর 1757-তে পলাশির যুদ্ধ, 64 বক্সারের যুদ্ধ, 65 দেওয়ানি লাভ,
1757 সালের মহাবিদ্রোহ, সবই কিন্তু করেছে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন কিন্তু ব্রিটিশ সরকার কিছু করে, সব কিন্তু কাজ একটা কোম্পানিই করে গেছে। ঠিক আছে। পরবর্তীকালে যখন 1858 সালে হয়, তখন এই যে ক্ষমতা, এটা শুধু ট্রান্সফার করা হয় 1858-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে, এটা ট্রান্সফার করা। এবার বোঝা গেল তাহলে ভারতকে পরাধীন করেছিল কে? ব্রিটিশরা, না একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পার্থক্যটা বোঝা গেল দুটোর মধ্যে? কি বলতে চাইছি পার্থক্য? কোনো দেশ কিন্তু পরাধীন করেনি, একটা কোম্পানি পরাধীন করে ফেলেছিল ভারতকে। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে, তারা কিন্তু কোন রকম শিক্ষার উন্নয়নের দিকে মনোনিবেশ করেনি, যে ভারতীয়দের উপর শিক্ষা দেবো, ওরকম কোনো ব্যাপার নেই। কিভাবে ভারতীয়দের কাছ থেকে এখান থেকে সোনা দানা টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাব, সেটাই তারা ভাবছিল প্রাথমিক। তবে তার মানে কি তারা কিছুই পড়াশোনার ব্যবস্থা করেনি? তাদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই ছিল, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাটা ছিল যে কম মাইনেতে কিছু কেরানি তৈরি করা, ইংরেজি শিক্ষিত কেরানি তৈরি করা। মানে সাপোজ, মানে এখানে যারা ব্রিটিশরা এসেছে, সব তো ইংল্যান্ড থেকে লোক এনে আমাদের দেশে, এত বড় ভারত থেকে সমস্ত কাজকর্ম করা সম্ভব নয়। তার মানে কি এখানকার লোকেদেরকে আমার কাজে লাগাতে হবে, যারা মানে তাদের হয়ে কাজ করবে। তার মানে তাদেরকে এখানে পড়ানো হবে, ইংরেজি পড়ানো হবে। পড়ানোর মাধ্যমে তারা তারা বলবে যে তুমি এখানে পড়েছো, এখানে আমাদের পরীক্ষা হবে, সেখানে তুমি ফার্স্ট হয়েছো বা 1 থেকে 10 হয়েছো, তুমি আমাদের হয়ে কেরানি, মানে এটাকে ক্লার্কের কাজ তোমরা করবে, বেতন দেওয়া হবে, ক্লার্কের কাজ করবে, ব্যাস হয়ে গেল। তার মানে সবাইকে শিক্ষা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তাদের নিজেদের কাজের জন্য তারা শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। তো সেই অবস্থায় প্রথমে বিভিন্ন মিশনারি গুলো এই কাজগুলো করেছিল। ঠিক আছে, আমরা খুব বেশি ভেতরে যাব না, প্রয়োজনীয় জিনিসের মধ্যেই আমরা যাব। মানে এখানে পড়াতে গেলে অনেক কিছুই আসবে, আমি খুব বেশি ডিটেলসে যাব না, প্রয়োজনীয় জিনিসই পড়বো আমরা। এবার তারপরে এই মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1871-এ যখন ওয়ারেন হেস্টিংস এসেছিল, দেখো ব্রিটিশদের হাতে ক্ষমতা এসেছিল কিন্তু 1858-এ, ব্রিটিশ সরকার ক্ষমতা পেয়েছিল 1858। এর আগের যা হবে সব কোম্পানি করবে। তাহলে 1781-তে ওয়ারেন হেস্টিংস ক্যালকাটা মাদ্রাসা, কলকাতায় যে মাদ্রাসা, যেটা আজকের দিনে আলিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে, সে কলকাতা মাদ্রাসা কিন্তু চালু করেছিল। 1791-এ জোনাথন ডানকান বারাণসীতে সংস্কৃত কলেজ চালু করেছিল, যেটা বেনারসের যে সংস্কৃত কলেজ, সেটা কিন্তু চালু হয়েছিল 1791। এরপর খুব সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কি করেছিল ভদ্রলোক? কোম্পানিদের কর্মীদের দেশীয় ভাষা এবং আদব কায়দা শেখানোর জন্য, মানে কি করে ভারতীয়রা কথা বলে, কিরকম কাজ করে, তাদের ভাষা এবং আদব কায়দা শেখানোর জন্য চালু করেছিল ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম দুর্গ, যেটা 1700-তে তৈরি করা হয়েছিল ফোর্ট বা দুর্গ, 1800-তে তৈরি করা হলো ফোর্ট উইলিয়াম কলেজ, যদিও কিছুদিন পরে বন্ধ হয়ে গেছিল, পরে আবার এটা চালু হয়েছিল। আমরা খুব বেশি পড়বো না, বলে দেবো ফোর্ট উইলিয়াম কলেজ চালু করা হয়েছিল কেন? যে ইস্ট ইন্ডিয়ার কোম্পানিতে দেশীয় ভাষা এবং আদব কায়দা শেখানো। 1800 মানে তখনও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত কাজ করে যাচ্ছে। প্রথমবার যাতে ভারতীয়রাও শিক্ষিত হয়, তার প্রথম চেষ্টা করা হয়েছিল 1813-তে, যে চার্টার অ্যাক্ট বা সনদ আইন হয়েছিল। চার্টার অ্যাক্ট আমরা হয়তো পড়েছি হিস্ট্রিতে, মানে যাদের মনে আছে, চার্টার অ্যাক্ট বা সনদ আইন হয়েছিল, যেটা প্রতি 20 বছর অন্তর রিনিউ করা হতো, যে 20 বছরের একটা এগ্রিমেন্ট। তো সেই চার্টার অ্যাক্ট 1813-এ তখন প্রথমবার বলা হলো যে শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বার্ষিক বরাদ্দ করা হবে, যার মাধ্যমে ভারতীয়দেরকে শিক্ষা দেওয়া হবে, ভারতীয়দেরকে মানে আরো বেশি এডুকেশনের জন্য, মানের উন্নতির জন্য করা হবে। যদিও এটাকে খরচ করতে আবার অনেক দিন সময় লেগেছিল। কেন? দু ধরনের লোক ছিল, প্রাচ্যবাদী, পাশ্চাত্যবাদী। মানে প্রাচ্যবাদী মানে যারা চায় যে ভারতীয়দের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সংস্কৃত, সেটাতে শিক্ষা। পাশ্চাত্যবাদী এরকম অনেক লোক আছে যারা বলে না, সংস্কৃতে শিক্ষা হবে না, যা শিক্ষা হবে ইংরেজিতেই হবে। যেমন রাজা রামমোহন রায়, সে ভারতীয় হলে কি হবে, সে চাইতো যে আমরা যাতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হই, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হই। আমাদের হচ্ছে বিদ্যাসাগর, তিনিও কিন্তু পাশ্চাত্যবাদী, তিনিও চাইতেন যে ইংরেজি ভাষাতেই যেন শিক্ষা হয়। ঠিক আছে, আমরা এগুলো ডিসকাস খুব বেশি করব না, আমি জাস্ট মুখে বলে দিলাম, কয়েকটা জিনিস মাথায় রাখো, কারণ সব বলতে গেলে অনেক সময় চলে যাবে। এবার 1817 সালে ডেভিড হিউম কলকাতা হিন্দু কলেজ ফাউন্ডেশন করেছিল, যেটা প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ছিল 1835। কি হয়েছিল? এই সময় প্রথমবার ইংরেজি শিক্ষাকে ভারতের উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ঘোষণা করা হয়। ঠিক আছে, যেখানে প্রথমবার বলা হয় যে
ভারতে যে উচ্চশিক্ষা হবে সেখানে ইংরেজি ভাষা না জানলে তোমার কোনো উচ্চশিক্ষা হবে না। সেটা দেখো আমরাও এখন সব ফলো করে যাচ্ছি। মানে কি বলবো, ভারতীয়দের আর বলে কিছু লাভ নেই। মানে এতটা ফালতু ব্যাপার যে আমরাও এখন উচ্চশিক্ষা ইংরেজি ছাড়া দেখো উচ্চশিক্ষা হবে না। পৃথিবীর কোনো দেশ নেই যেখানে উচ্চশিক্ষার জন্য ইংরেজির প্রয়োজন হয়, শুধু ইংল্যান্ড ছাড়া। তুমি যদি বলো আমি ইংল্যান্ডেই যাব তাহলে আমার কোনো দরকার নেই। তুমি যদি মনে করো রাশিয়ায় যাবে তাহলে তাদের ভাষাতেই পড়া হয়, চীনে যাবে তাদের ভাষাতেই পড়া হয়, জার্মানিতে যাবে, ফ্রান্সে যাবে, সব জায়গাতে তাদের ভাষাতেই পড়ানো হয়। কোনো জায়গায় এরকম নেই যে সেখানে পড়তে গেলে তোমাকে ইংরেজি জানতেই হবে, তোমাকে সেই দেশের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ইংরেজি কোনো ম্যান্ডেটরি, কিন্তু আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে কি বলি, ইংরেজি পড়, না হলে 10 জনের একজন হতে পারবে না। সমস্যা আছে, তাই তো। তো যাই হোক, এরপর প্রকাশিত হয় 1854 সালে উডের ডেসপ্যাচ, যেটাকে আমরা জানি, যেটাকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কাটা বা মহাসনদ বলা হয়। এটা সম্পর্কে আমরা পড়েছি। কেন ম্যাগনা কাটা বলা হয়? কারণ এখানে প্রথমবার বলা হয় যে প্রাথমিক থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা যুক্তিসঙ্গত পাঠ্যক্রম বা সিলেবাস প্রকাশ করা হয়, যে এই বছরে মানে এই ক্লাসে এই জিনিস পড়ানো হবে। একটা প্রথমবার একটা সিলেবাস যুক্তিসঙ্গত, যা ইচ্ছে নয়, প্রথমবার একটা যুক্তিসঙ্গত সিলেবাস বা পাঠ্যক্রম তৈরি করা হয়, যে প্রাথমিক অবস্থায় প্রাথমিকে এই পড়ানো হবে, উচ্চশিক্ষা এই পড়ানো হবে। ঠিক আছে? এবং বলা হয় যে এইখানে এই মানে যেটা আমাদের উডের ডেসপ্যাচ ছিল সেখানেই বলা হয়েছিল যে প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে এবং উচ্চ মাধ্যমিক স্তরে কিভাবে কি পড়ানো হবে সেটা বিভাগ করা হয়েছিল। এবং দ্য মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি, উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজিকে এবং প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসেবে স্থানীয় ভাষা, যেটাকে আমরা মাতৃভাষাকে গ্রহণ করা হয়েছিল। উডের ডেসপ্যাচ এই জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। পরীক্ষা আছে যে কোন মানে আমরা পড়বো কোন পলিসিতে, কোন নীতিতে, শিক্ষানীতি আমরা হাটক কমিশন, মানে হান্টার কমিশন, অনেক কিছু পরপর পড়বো। সেখানের মধ্যে এই যে উডের ডেসপ্যাচ, এখানে প্রথমবার প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসাবে স্থানীয় ভাষা বা মাতৃভাষাকে অনুমোদন দেওয়া হয়। আর এটাও পড়তে পারে যে উডের ডেসপ্যাচ অনুযায়ী উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষাকে নেওয়া হয়েছিল, ইংরেজি। কিন্তু স্থানীয় ভাষা যে প্রাথমিক শিক্ষার মাধ্যম, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুরবার পরীক্ষায় আসে। বা প্রথমবার যুক্তিসম্মত পাঠ্যক্রম কোন শিক্ষা ব্যবস্থায় বলা হয়, উডের ডেসপ্যাচ। ঠিক আছে, আছে নিচে আবার আছে জিনিসগুলো, এখানে লাইন বলা আছে। এবার কি হয়, দেশীয় ভাষা শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়, ইঙ্গ দেশীয় ভাষা মাধ্যমিক বিদ্যালয় এবং অনুমোদিত কলেজগুলিতে প্রতিষ্ঠা করা হয়, যেখানে দেশীয় ভাষা শিক্ষা হয়। মানে যে জায়গা ইংরেজি মানে বাংলা শেখানোর জন্য, হিন্দি শেখানোর জন্য, ঠিক আছে, তেলেগু, তার জন্য প্রাথমিক বিদ্যালয়, ইঙ্গ দেশীয় ভাষা মাধ্যমিক বিদ্যালয়, এগুলোর জন্য করা হয়। এবং এই সময়ের পর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সরকারি অনুদান পেতে শুরু করা হয়। অনেক ডিটেলসে আছে, বেশি পড়াবো না, মানে খুব বেশি লাগবে না। আর এরপরে নারী শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া হয়। আর পরে কারিগরি শিক্ষাও হয়, এবং 1857 সালে 1857 কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি, এর মধ্যে প্রথম ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সবচেয়ে প্রাচীন। ঠিক আছে, এবার এই কমিশন গুলো কি কি ছিল পরপর খুব ছোট্ট করে হাইলাইটেড পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, সেগুলো পড়লেই হবে। এবং প্রথম কমিশন সব থেকে গুরুত্বপূর্ণ পড়তে হবে, সেটা হচ্ছে হান্টার কমিশন। তাহলে হান্টার কমিশন যখন হয় সেই সময় তৎকালীন গভর্নর জেনারেল কে ছিল? ঠিক আছে, তাহলে এটা গভর্নর জেনারেল হবে না, তখন ভাইস রয় এসে গেছে 1882, মানে সেই সময় আমাদের ভাইস রয় হয়ে গেছে। আর গভর্নর জেনারেল নেই, ভাইস রয়, তখন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই, তখন ব্রিটিশ সরকার হয়ে গেছে। পার্থক্যগুলো বুঝতে পারলে, 1858 আগে যা ভদ্রলোক থাকবে সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আসবে, আর 1858 পর থেকে যা ভদ্রলোক আসবে সব ভাইস রয় হবে, এবং সেটা আমাদের ইস্ট মানে ভাইস রয় হবে, এবং তারা মানে ব্রিটিশ সরকারের সরাসরি হবে। তাহলে সেই সময় ছিল সব থেকে ভালো ভদ্রলোক, যে ছিল লর্ড রিপন। পড়েছি লর্ড রিপন হচ্ছে সব থেকে ভালো ভাইস রয়। তিনি একটা হান্টার কমিশন গঠন করেছিলেন, যে ভারতের শিক্ষা নীতিকে আলোচনা করার জন্য। তাহলে এই ভদ্রলোকের মাধ্যমিক শিক্ষা, সাক্ষরতা এবং বাণিজ্য শিক্ষার ক্ষেত্রে করে। এবং হান্টার প্রথম কিন্তু এই নারী শিক্ষার বিস্তার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে গুরুত্বের সুপারিশ করেছিল। পরীক্ষায় আসা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কত খ্রিস্টাব্দে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় তৈরি হয় 1882, আর কত খ্রিস্টাব্দে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় তৈরি হয় 1887? পরীক্ষা আসা প্রশ্ন, যে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কোন কমিশনের সুপারিশ অনুযায়ী, বা এলাহাবাদ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কোন কমিশনের সুপারিশ অনুযায়ী? পরীক্ষা এরকম ডাইরেক্ট প্রশ্ন আসবে। তাহলে এগুলো যেগুলো প্রতিষ্ঠা হবে সেগুলো কিন্তু কেউ সুপারিশ করবে যে এটা এই জায়গায় ইউনিভার্সিটির প্রয়োজন রয়েছে,
তখন বলতে হবে পাঞ্জাব ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত ছিল হান্টার কমিশন, আর এলাহাবাদ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী। ইম্পর্টেন্ট পা পড়বে, হান্টার কমিশন গঠন করার সময় তৎকালীন ভাইসরয় কে ছিলেন? লর্ড রিপন। আর সাল তো অবশ্যই 1882। কবে হান্টার কমিশন প্রতিষ্ঠা হয়? 1882। ওকে, বেশি জিনিস নয়, 2-4টে জিনিস, কিন্তু এগুলো মনে রাখতে হবে। তারপরে 1904-এ খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয়, সেটা হচ্ছে লর্ড কার্জনের সময় 1904-এ। লর্ড কার্জনের সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা কি হয়েছিল মনে আছে তো? কার্জন ভদ্রলোক কি করেছিল? তাই তো, বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ। হুম, আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি যে বঙ্গভঙ্গ কার্যকরী করা হয়েছিল কোন ভাইসরয়ের সময়? তখন কি হবে উত্তর? লর্ড কার্জন হবে তো নাকি? লর্ড কার্জনের সময়। না, না এইটাই হ্যাঁ। হয়ে গেল, এটাই হয়ে গেল ভুল উত্তর। ঘোষণা হয়েছিল না লর্ড স্যার, কার্জনের হবে না। কার্যকরী হয়েছিল। তাহলে ঘোষণা হয়েছিল কার্জনের সময়, আর কার্যকরী হয় লর্ড কার্জনের পরবর্তী ভাইসরয় কে ছিল? লর্ড কে ছিল? মিন্টো। মনে পড়ছে? লর্ড মিন্টো ছিল তো? হ্যাঁ। তাহলে ঘোষণা হয়েছিল হ্যাঁ। কার্জনের সময়, আর কার্যকরী হয়েছিল মিন্টোর সময় 1904-এ কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, তো লর্ড কার্জনের সময় 1904-এ ভারতের বিশ্ববিদ্যালয় আইন পাস এবং কার্যকর হয়েছিল। তো এটা বেসিক্যালি ছিল 1904-এ একটা সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল, যেখানে একটা র্যালে কমিশন গঠন হয়েছিল। স্যার টমাস র্যালে ছিল, তার নাম অনুসারে র্যালে কমিশন গঠন হয়েছিল, যার একমাত্র ভারতীয় সদস্য ছিল গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে র্যালে কমিশন কবে গঠন করা হয়েছিল? 1901-এ। বা র্যালে কমিশনের একমাত্র ভারতীয় সদস্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এর ফলে কি হয়? বেসরকারি কলেজগুলির উপরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব শুরু হয়। এর আগে বেসরকারি কলেজ নিজের মতো কাজ করতে পারতো, কিন্তু বিশ্ববিদ্যালয় এই বেসরকারি কলেজগুলোর উপরও কর্তৃত্ব শুরু করে বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে। তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোন আইনের মাধ্যমে বা কোন কমিশনের সুপারিশ অনুযায়ী বেসরকারি কলেজগুলির উপর বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব শুরু হয়? বলতে হবে র্যালে কমিশন বা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে, ঠিক আছে? এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার, এলাকা অনুমোদিত বাটোয়ারার জন্য গভর্নর জেনারেল কাউন্সিলের ক্ষমতা খুব বেশি দরকার হবে না। প্রয়োজনীয় জিনিস আমি বলে দিলাম কি পড়তে হবে। কোন ভাইসরয়ের সময় বিশ্ববিদ্যালয় আইন কার্যকরী বা ঘোষণা হয়? লর্ড কার্জন। র্যালে কমিশন কবে গঠন করা হয়? 1904। বা র্যালে কমিশনের সভাপতি কে ছিলেন? স্যার টমাস র্যালে। বা র্যালে কমিশন কোন ভাইসরয়ের তত্ত্বাবধানে শুরু হয়েছিল? লর্ড কার্জন। র্যালে কমিশনের একমাত্র ভারতীয় সদস্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কোন কমিশনের সুপারিশ অনুযায়ী বেসরকারি কলেজগুলির উপরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব শুরু হয়? র্যালে কমিশন। এই রকম প্রশ্ন আসতে পারে। ওকে, পরবর্তী কমিশন ছিল স্যাডলার কমিশন। গুরুত্বপূর্ণ, 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানে কাজকর্ম পরিচালনার জন্য গঠন হয় স্যাডলার কমিশন। গুরুত্বপূর্ণ, কবে হয় স্যাডলার কমিশন? 1917। যদি বলে কেন, না কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে পরিচালনা, কিভাবে কাজকর্ম করছে সেটা রিভিউ করার জন্য গঠন করা হয় স্যাডলার কমিশন, যেখানে দুজন ভারতীয় সদস্য ছিল। অবশ্যই স্যার আশুতোষ মুখার্জি, নাম আমরা শুনেছি, নাম আমরা জানি, মানে কি নামে পরিচিত আশুতোষ মুখার্জি? বাংলার বাঘ। ভেরি গুড। আর ছিল জিয়াউদ্দিন আহমেদ। এই দুজন ছিল স্যাডলার কমিশনের দুজন সদস্য। এই জিনিসটাকে, এই কমিশনকে বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। দেখো দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কিরকম। র্যালে কমিশনের সময় হয়েছিল বিশ্ববিদ্যালয় আইন। র্যালে কমিশন ইজ রিলেটেড টু বিশ্ববিদ্যালয় আইন 1904। কিন্তু স্যাডলার কমিশনকে বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয়েছিল? তখন ভাববে কলকাতা বিশ্ববিদ্যালয়, তাহলে বিশ্ববিদ্যালয় ছিল তো 1904-এ। ব্যাস, উত্তর ভুল। বলে বোঝা গেল? তার মানে যেখানেই বলবে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, মাথায় আসবে তার পরের যেটা স্যাডলার কমিশন 1917, 1917। ঠিক আছে, মনে রাখতে হবে। সুপারিশ করেছিল 19-এ, গঠন হয়েছিল 17-তে। ওই জন্য 17 থেকে 19 দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুজন বাঙালি সদস্য, আশুতোষ মুখার্জি আর জিয়াউদ্দিন আহমেদ। স্যাডলার কমিশনের সুপারিশ ছিল যে ইন্টারমিডিয়েটের পর, ইন্টারমিডিয়েট মানে এইচএস এর পরে 3 বছরের ডিগ্রি কোর্স রাখা উচিত, যেটা এখনো আছে। নারী শিক্ষার উপরে আরো গুরুত্ব আরোপ করতে বলা হয়। শিক্ষক শিক্ষণ, যে
ডিএড এদের সুযোগ আরো বৃদ্ধি করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব ক্যাম্পাস থাকা উচিত এবং আবাসিক এবং বোর্ডিং সুবিধাযুক্ত। আবাসিক মানে থেকে যে পড়াশোনা সেটার কথা বলা হয়েছে। হাটক কমিশন 1929, হাটক কমিশন প্রথম জাতীয় স্তরে প্রাথমিক শিক্ষার গুরুত্বের কথা বলে। খুব গুরুত্বপূর্ণ, কোন কমিশন প্রথম জাতীয় স্তরে প্রাথমিক শিক্ষার কথা বলে? এটা হচ্ছে হাটক কমিশন। ঠিক আছে, বাকি সঞ্চয় উন্নয়ন নীতির উপরে জোর দিয়েছিল, বাকি কথা লাগবে না। এটা ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ধা পরিকল্পনা, যেটা পরিচিত বুনিয়াদি শিক্ষা পরিকল্পনা নামে, এটা প্রচুর বার পরীক্ষায় আসা প্রশ্ন, মানে ধরে রাখতে পারো সেই মানে দা মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই এর মতো সেরকম, যে ওয়ার্ধা পরিকল্পনা কি নামে পরিচিত বা বুনিয়াদি শিক্ষা পরিকল্পনা কে কি পরিকল্পনা বলা হয়ে থাকে, গুলিয়ে যেন না যায়। এটা হচ্ছে ওয়ার্ধা পরিকল্পনা বা ওয়ার্ধা স্কিমকে বলা হয় বুনিয়াদি শিক্ষা পরিকল্পনা। খুবই গুরুত্বপূর্ণ, যেটা করেছিল আমাদের 1937 সালে আমাদের গান্ধীজি, মহাত্মা গান্ধী, হরিজন পত্রিকায় তিনি এই বিশেষ পরিকল্পনার কথা বলেন, যেটা বেসিক্যালি কি ছিল, কাজের মাধ্যমে শিক্ষা, মানে কাজ করতে করতে শিক্ষা, মানে যে তুমি যে কাজটা করছো তার মাধ্যমেই তুমি শিক্ষা গ্রহণ করছো। ঠিক আছে, সেটাকে বলা হয়েছিল বুনিয়াদি শিক্ষা, মানে হাতের কাজ করতে করতে তোমার শিক্ষা, সেটার কথা। তো এটা বেসিক্যালি জাকির হুসেন কমিটি এটা নিয়ে পর্যালোচনা করে এবং তার জন্য কিছু পাঠ্যক্রম বানিয়েছিল, তার মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ, পর্যালোচনা, এগুলো একগুচ্ছ প্রস্তাবও কিন্তু তার সঙ্গে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ, বুনিয়াদি শিক্ষা পরিকল্পনা কবে প্রকাশিত হয়? 1937। বা বুনিয়াদি শিক্ষা পরিকল্পনার সাথে কে যুক্ত? মহাত্মা গান্ধী। বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, কোনো চাপ নেই। বা মূল কথা কি ছিল? কাজের মাধ্যমে শিক্ষা। তারপরে ছিল সার্জেন্ট পরিকল্পনা 1944। এটা কি ছিল? ভারতে বুনিয়াদি শিক্ষার জন্য বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্থাপনের উপর বিদ্যালয় স্থাপন, যেখানে বলা হয় খুব ভেরি ইম্পর্টেন্ট, 6 থেকে 11 বছর বয়সী ছেলেদের জন্য সার্বজনীন অবৈতনিক শিক্ষাদানের কথা বলে সার্জেন্ট পরিকল্পনা। মাথায় রাখবে, এটা কিন্তু বর্তমানে 6 থেকে 14 আমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারে অলরেডি আমাদের রয়েছে, সবার জন্য শিক্ষা, রাইট টু ফ্রি, আর্টিকেল 21-এ। কিন্তু প্রথমবার 6 থেকে 11 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য সার্বজনীন অবৈতনিক শিক্ষাদানের কথা কোন পরিকল্পনায় বলা হয়? সার্জেন্ট পরিকল্পনায়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, যেখানে 6 বছরের বিদ্যালয় পাঠ্যক্রমের সুপারিশ করা হয়, যে বিদ্যালয় হবে 6 বছরের। উচ্চ বিদ্যালয়গুলিকে দুভাগে ভাগ করা, একটা হচ্ছে একাডেমিক আর ভোকেশনাল। আমাদেরও এখনো দেখো আছে একাডেমিক, মানে যেখানে আমরা পড়াশোনা করছি, আর একটা হচ্ছে ভোকেশনাল কোর্স, যেখানে ওই কাজ করতে করতে শেখা হয়। ভোকেশনাল দুই ভাগে ভাগ করা হয়। এখানে ইন্টারমিডিয়েট স্তর অবলুপ্তির মানে এইচএস ব্যাপারটাকে সম্পূর্ণ অবলুপ্তির কথা বলা হয়। আর এখানে 40 বছরের পরিকল্পনার উপর যোগ দেওয়া হয়, পরবর্তীকালে খের কমিটি এটাকে 16 বছরের পরিকল্পনা করে। তাহলে এখান থেকে পরীক্ষায় আসা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন পরিকল্পনা প্রথমবার 6 থেকে 14 বছর বয়সী ছেলেদের অবৈতনিক শিক্ষাদানের কথা বলে? সার্জেন্ট পরিকল্পনা। কোন পরিকল্পনাতে ইন্টারমিডিয়েট স্তর অবলুপ্তির কথা প্রস্তাব দেওয়া হয়েছিল? সার্জেন্ট পরিকল্পনা। ঠিক আছে, এইরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, ছোট্ট করে একটা সরকার কমিটি যেটা হয়েছিল 1950 সালে, সভাপতি ছিল নলিনী রঞ্জন সরকার, যেটা গঠন করা হয়েছিল ভারতে উচ্চতর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, যার ফলে 1950 সালে আমাদের প্রথম আইআইটি খড়গপুর তৈরি হয়েছিল। প্রথম যে মানে আইআইটি, সেটা কিন্তু আইআইটি খড়গপুর ছিল প্রথম। মানে আমাদের আইআইটি জানি খুব ভালো, প্রত্যেকে আমরা জানি খড়গপুরে আমাদের আইআইটি রয়েছে, খুব ফেমাস। তাহলে এটা পরীক্ষা আছে যে আইআইটি খড়গপুর তৈরি হয়েছিল কোন কমিটির সুপারিশ অনুযায়ী? তাহলে বলবে সরকার কমিটির সুপারিশ অনুযায়ী 1950-এ আইআইটি খড়গপুর তৈরি হয়। আচ্ছা, এবার ভারতের নানা শিক্ষা কমিশন, স্বাধীনতার পরে আমাদের যে বিভিন্ন শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল সেগুলোর কথা বলা হচ্ছে। প্রথম অবশ্যই আমাদের রাধাকৃষ্ণ কমিশন। তো আমরা পড়াশোনা করবো আর সর্বপল্লী রাধাকৃষ্ণের কথা জানবো না, তা তো হতে পারে না। তাহলে প্রথম আমাদের রাধাকৃষ্ণ কমিশন, যেটা হয়েছিল 1948 সালে, 1948-এ 4th নভেম্বর। তাহলে কি বলা হয়? স্বাধীনতা লাভের পরে, স্বাধীনতা যখন লাভ হয় তারপরে আমাদের দেশে যেসব শিক্ষা কমিশন গঠন করা হয় তার মধ্যে প্রথম হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন। এটা বেসিক্যালি কি ছিল? স্বাধীনতা অর্জনের পরে শিক্ষা ব্যবস্থাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিচার এবং প্রয়োগের উদ্দেশ্যে জন্ম হয়েছিল এই কমিশন। যে এর আগে, স্বাধীনতার আগে তো আমাদের পড়াশোনা একটা অন্যরকম ভাবে হতো, এটাকে আবার নতুন ভাবে প্রয়োগ করা। যদিও দেখো কথার কথা বলেছে নতুন ভাবে, কিন্তু কিছুই নতুন নয়, এখনো পর্যন্ত সেই কংগ্রেস সরকার পুরনো দৃষ্টিকোণেই শিক্ষা ব্যবস্থা রেখেছিল।
ঠিক আছে? তো এটা বেসিক্যালি বলতে হয়, বলার মতো ব্যাপার। যতই আমরা বিশেষ সম্মান দিয়ে থাকি সর্বপল্লী রাধাকৃষ্ণনকে, কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, সব ব্যাপার হচ্ছে বলা উচিত নয়। ঠিক আছে? তো যাই হোক, তো 4 নভেম্বর তার সভাপতিত্বে গঠন করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণন কমিশন, যেটাকে বলে বিশ্ববিদ্যালয় কমিশন। যেমন পরীক্ষা করলাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, সেরকম যদি বলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন হয়, সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনকে বলা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কিন্তু যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, সেটা হয়ে যাবে কোনটা একটু আগে বললাম, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, কি নাম বললাম মনে আছে না, ভুলে গেছো? হুম, স্যাটলার কমিশন। ভেরি গুড, স্যাডলার কমিশন। তাই তো, মনে রাখতে হবে কলকাতা স্যাটলার বিশ্ববিদ্যালয় কমিশন। কমিশন, স্যাডলার কমিশন। ঠিক আছে? আর যদি বলে বিশ্ববিদ্যালয় কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। প্রচুর গুলাবে, ঠিকঠাক মাথায় রাখতে হবে। তাহলে 1948 সালে 4 নভেম্বর গঠিত হয়, সুপারিশ পেশ হয় 1949। যার সদস্যরা ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা, তার মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আছেন, ডক্টর জাকির হোসেন পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন, প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন কিন্তু 2 বছর পরে মারা যান, ডক্টর তারাচাঁদ ফেমাস, ডক্টর মেঘনাথ সাহা নাম আমরা শুনেছি, ডক্টর মুদালিয়ার, যার নামে পরবর্তী মুদালিয়ার কমিশন হয়, তারপর ডক্টর নির্মল কুমার, ডক্টর মর্গান, জেমস ডাফ আর ডি টিগার্ট, এরা প্রত্যেকের সদস্য ছিলেন। কয়েকজনের নাম মনে রাখতে হবে অবশ্যই, রাধাকৃষ্ণন স্যার, তারপরে জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, মেঘনাথ সাহা, মুদালিয়ার, এদের নাম মনে রাখতে হবে। নির্মল কুমার, একটু আগে আমরা পড়লাম এই যে নির্মল কুমার রয়েছে। আচ্ছা, উদ্দেশ্য কি? সিম্পল কথা, শিক্ষার মান উন্নয়ন করা, পাঠ্যক্রম করা, শিক্ষক তৈরি করা, নারী শিক্ষা করা। ঠিক আছে? এর ফলে কি হয় যে আমাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করা, শিক্ষার মান উন্নয়নে পরীক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষার মাধ্যম হিসাবে আঞ্চলিক ভাষার গুরুত্ব এখানে দেওয়া হয়, নারী শিক্ষার সুযোগ বৃদ্ধি, গ্রামীণ শিক্ষা উন্নতিতে চিন্তা ভাবনা করা, এর সুপারিশ ছিল, লক্ষ্য ছিল। তারপরে মুদালিয়ার কমিশন, না 1952 সালে গঠন হয় মুদালিয়ার কমিশন, যেটাকে মাধ্যমিক শিক্ষা কমিশন বলা হয়ে থাকে। যেমন ওটাকে বলা হয়েছে কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেরকম মুদালিয়ার কমিশনকে বলা হয় মাধ্যমিক শিক্ষা কমিশন। ভীষণ ইম্পর্টেন্ট। এর প্যাটার্ন ছিল 10+2+3, মানে যেটাই আমরা পড়াশোনা করেছি ক্লাস 10, তারপরে এইচএস 2 বছর, ডিগ্রি কোর্স 3 বছর, এটাকে 10+2+3 বলা হয়। এই প্যাটার্নটা মাথায় রাখবে, প্রায় এই জিনিসগুলো আসবে। সবসময় যে একই প্যাটার্নে পড়াশোনা হয়েছে সেরকম নয়। ঠিক আছে? এটা বেসিক্যালি ছিল এই 10+2+3, ক্লাস 10 পর্যন্ত 10 বছর পড়ো, 2 বছর মাধ্যমিক, 2 বছর এইচএস, 3 বছর আবার ডিগ্রি কোর্স। তাহলে এর মাদ্রাজ ইউনিভার্সিটি শেষে উপাচার্য ছিল ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। ঠিক আছে? তো তিনি এই সভাপতি ছিলেন, আর সম্পাদক ছিল শ্রী অনাথনাথ বসু। আর অন্যান্য সদস্যদের মধ্যে ছিল হংস মেহতা, পরবর্তীকালে হংস মেহতা কমিটি গঠন হয়, ডক্টর তারপোলা, ডক্টর শ্রীমালি টি ব্যাস, সংদিয়ান, অনাথনাথ বসু, জন ক্রিস্টি আর কে আর উইলিয়ামস, এরা দুজন বিদেশি সদস্য ছিল। প্রাথমিক শিক্ষা সম্পর্কে অনুসন্ধান এবং উপযোগিতা বিচার তথা মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য গঠন করা হয়েছিল মুদালিয়ার কমিশন। তাহলে মুদালিয়ার কমিশন গঠনের উদ্দেশ্য ছিল মাধ্যমিক শিক্ষার সংস্কার করা। কবে? 1952। কি নামে পরিচিত? মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত। তাহলে 52 সাল থেকে কাজ শুরু করে, রিপোর্ট হয় 53-তে। মোট 311 পৃষ্ঠার রিপোর্ট ছিল। মাঝে মাঝে এরকম কিছু কিছু কমিশনের রিপোর্ট এরকম পৃষ্ঠা দেয়, কত পৃষ্ঠার রিপোর্ট ছিল। ঠিক আছে? যেটা মাঝে মাঝে কিছু কিছু প্রশ্নতে দেওয়া থাকে। আমাদের মুদালিয়ারটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে প্রশ্নটা এসেছে। তো উল্লেখ, মানে এখানে যদি উদ্দেশ্য বলা হয়, তাহলে যুব সমাজের চরিত্র কিভাবে গঠন হবে, ব্যক্তিত্বের বিকাশ হবে, 17 বছর পর্যন্ত পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষার পরিকাঠামো সংস্করণ, আবশ্যিক পাঠের পাশাপাশি ঐচ্ছিক পাঠের কথা বলা হয়, পরীক্ষা ব্যবস্থার সংস্কার, কারিগরি শিক্ষা, শারীরিক শিক্ষা, নারী শিক্ষার উপরে গুরুত্ব জোর দেওয়া হয়। সেম ব্যাপার, কম বেশি সাল মনে রাখতে হবে। এরপর আমাদের দ্য ভেরি ইম্পর্টেন্ট কোঠারি কমিশন, 1964 সালে গঠন হয় কোঠারি কমিশন, যার নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন। দেখো ইম্পর্টেন্ট সবগুলোর একটা এক্সট্রা করে নাম দেওয়া আছে, যেমন মাধ্যমিক শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেরকম এটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন কোঠারি। মোট সদস্য ছিল 17 জন, যার মধ্যে 11 জন ভারতীয়, 6 জন বিদেশি। সভাপতি ছিল কোঠারি ডি.এস. কোঠারি, সেই জন্য এটাকে কোঠারি কমিশন বলা হয়। আর অন্যান্যের মধ্যে ছিল জে.পি. নায়েক, তার অন্যান্য সদস্য।
বাকি নাম এক্সট্রা দেওয়ার দরকার নেই, কারণ অনেক লোক অনেক নাম অত মনে রাখার দরকার নেই, গুরুত্বপূর্ণ। তাহলে কাজ শুরু করে 64-তে, রিপোর্ট পেশ করে 66-তে। মোট পৃষ্ঠা ছিল 692 পৃষ্ঠা। মোট কাজ করেছিল 21 মাস। রিপোর্ট বেসিক্যালি ছিল আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা, এটাও ছিল 10+2+3 প্যাটার্ন। বেশিরভাগই দেখো 10+2+3 প্যাটার্নেই কিন্তু তৈরি, দুটোই মনে রাখবে সেম। হংসা মেহতা কমিটি, এটা ছিল কোঠারি কমিশনের জাস্ট আগে। হংসা মেহতা কমিটি বেসিক্যালি 61-62-তে হয়েছিল, এটা আগে দেওয়া উচিত ছিল, পরে হয়ে গেছে। আচ্ছা, তো এটা তৈরি হয়েছিল জাতীয় নারী শিক্ষা পরিষদ দ্বারা। এটা বেসিক্যালি হংসা মেহতা কমিটি ছিল মেয়েদের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য। এটা কোঠারি কমিশনের আগে, এটা আগে হওয়া উচিত ছিল, এটা পরে হয়ে গেছে। এটা পরে অ্যাড করা হয়ে গেছে, এটা আগে অ্যাড করা উচিত ছিল। তো এটা ছিল 61-62। এর উদ্দেশ্য ছিল এবং ছেলে এবং মেয়েদের জন্য শিক্ষার বিভিন্ন স্তরে পাঠ্যক্রমের পার্থক্য বিশ্লেষণ করা, যে ছেলে এবং মেয়েদের বিভিন্ন স্তরে কোন স্তরে কেমন পড়াশোনা হবে তার পাঠ্যক্রম বিস্তৃত করা, এবং তার সাথে নারীদেরকে সমান এবং মানে সমতা এবং সুযোগ নিশ্চিত করে, যাতে মেয়ে এবং ছেলে প্রত্যেকে সমান সুযোগ পায়। এখানে বলা হয়, সুপারিশ করা হয়েছিল কি, যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা স্তরে অভিন্ন পাঠ্যক্রম থাকা উচিত। এরকম না যে মেয়েদের সিলেবাস আলাদা, ছেলেদের সিলেবাস আলাদা, এরকম ব্যাপার না। ছেলে মেয়ে সবাই একই সিলেবাসই পড়াশোনা করবে। আগে ছেলে মেয়েদের আলাদা আলাদা সিলেবাস হতো। মেয়েদের জন্য হোম সায়েন্স মাস্ট ছিল, ঠিক আছে। এই যে গার্হস্থ্য বিজ্ঞান, মানে যেটাকে হোম সায়েন্স বলা হচ্ছে, হোম সায়েন্স, সঙ্গীত, অঙ্কন, গণিতের মতো বিষয়গুলো ঐচ্ছিক হওয়া উচিত। মানে মেয়েদেরকে তখন বলা হতো যে হোম সায়েন্স পড়তেই হবে, তোমরা হোম সায়েন্স শেখো, সঙ্গীত শিখো, অঙ্কন শিখো, ঠিক আছে, তো এগুলো পড়ো। কিন্তু ছেলেরা যেগুলো পড়ছে সেগুলো পড়তে হবে না। মানে বেসিক্যালি মেয়েদেরকে বিজ্ঞান গণিতে উৎসাহ দেওয়া হতো না, যে ওগুলো তো ছেলেরা পড়ে, ঠিক আছে, তোমরা এই হোম সায়েন্স পড়ো, গান করো, সঙ্গীত করো, আঁকো, এইসব করো। কিন্তু এখানে বলা হলো না, মেয়েরাও বিজ্ঞান এবং গণিত যাতে শিখতে উৎসাহিত হয়। মূল সুপারিশ কি, যে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ছেলে মেয়েদের জন্য অভিন্ন পাঠ্যক্রম চালু করা উচিত। হোম সায়েন্স এবং মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ হলো বাধ্যতামূলক নয়, যে যারা পড়তে চায় হোম সায়েন্স পড়বে, বাধ্যতামূলক নয়। সঙ্গীত, অঙ্কন, চিত্রাঙ্কন এবং চারুকলা এইসব জিনিসে মেয়েদের যদি আগ্রহ থাকে, তার জন্য সাফিসিয়েন্ট যে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো যেন থাকে। কোনো মেয়ে হয়তো চাইছে কিন্তু সেরকম পরিকাঠামো ব্যবস্থা নেই, তাহলে সে করবে কি করে। আর মেয়েদের জন্য মেয়েদের পর্যাপ্ত সংখ্যায় বিজ্ঞান এবং গণিত বিষয়ে উৎসাহিত করা উচিত। শারীরিক শিক্ষার পরিবর্তে হস্তশিল্পকে মেয়েদের শিক্ষার অংশ করা উচিত। যে যে শারীরিক শিক্ষা, মেয়েদের যে পিটি ফিটি যেগুলো হয়ে থাকে, সেগুলোর পরিবর্তে বলা হলো না, মেয়েরা শারীরিক দিক থেকে তো অতটা সক্ষম হবে না, তাদেরকে যদি পিটি করা হয়। দেখো আজকের দিনে মেয়েরা বিভিন্ন স্পোর্টস বলো, বিভিন্ন জায়গায় জয়েন করতে পারে। কিন্তু কিছুদিন কয়েক বছর আগে পর্যন্ত দেখেছো যে, বিশেষ করে আমাদের এই যখন এই যে আমাদের মিথালি রাজরা খেলেছে, তারা বলেছে যে সেই সময় যেসব মেয়েরা, মানে ছেলেরা, মানে মেয়েদের যখন ক্রিকেট হতো বা ফুটবল হতো, ছেলেরা খেলা দেখতে, অনেক ছেলেরা যেত। কেন যেত? এই খেলা হচ্ছে হতে হতে কখন একটু দেখবে জামাটা উঠে গেছে, ও বাবা দেখতে পেয়ে গেছি, এরকমই চিন্তা ভাবনা, এরকম ভাবে চিন্তা ভাবনা। ফলে মানে সেগুলো তো তাদের পক্ষে সমস্যাজনক, শারীরিক শিক্ষা বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। কিন্তু আজকের দিনে দেখো খেলাটাকে, মানে আজকের দিনের ছেলেরা দেখো, অনেক ছেলে, বেশিরভাগই ছেলেরা দেখো স্পোর্টসটাকে স্পোর্টস এর মতোই দেখছে। মেয়েরা খুব ভালো খেলছে স্পোর্টস এর মতো। আর এরকম না, দেখো তার মানে কি নেই, অবশ্যই আছে, সব জায়গায় সব রকমই ব্যবস্থা আছে। কিন্তু তার মানে যেটা আগে ছিল একটু বেশি স্পেসিফাইড, আজকের দিনে কিন্তু সেই জায়গা অনেকটা কমেছে। তাই জন্য দেখো আজ ওমেন প্রিমিয়ার লিগও হচ্ছে, সেখানে দেখো স্মৃতি মান্ধানা, হারমনপ্রীত কৌর, এরা দেখো মানে মোটামুটি খেলে বিশাল খেলছে এখন। ছেলেদের মতো মেয়েরাও দেখো এত এখন অনেক হয়ে গেছে, অনেক স্পন্সর, যে কোনো অ্যাথলেটিক্সেও মেয়েরা সেই জায়গায় যাচ্ছে। তাহলে আজকের দিনে সেটা সম্ভব, কিন্তু তখনকার দিনে তো এটা সম্ভব ছিল না। সেই জন্য তখন হস্তশিল্পের কথা বলা হতো। এবার ভারতের প্রথম শিক্ষানীতি 1968-এ প্রথম শিক্ষানীতি যেটা হয়েছিল, তখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন 1968-এ। তখন কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠন করা হয়েছিল প্রথম জাতীয় শিক্ষানীতি। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর ত্রিগুণা সেন, তিনি সেই সময় ভারতের এডুকেশন মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তো মূল লক্ষ্য ছিল 14 বছর পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা, যেটা আজকের দিনে চালু রয়েছে। সেটা কিন্তু তখনই বলা হয়েছিল। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে সব ব্যাপার মোদি এসে করেছে, বা সব ব্যাপার যে এই সময় হঠাৎ করে 2009 সালে ব্যাপারটা হয়ে গেছে, সেরকম ব্যাপার না। এগুলো হচ্ছে 1968 ফার্স্ট এডুকেশন পলিসি থেকে এই কথাগুলো বলা হয়েছে। কিন্তু একটা জিনিসকে ইমপ্লিমেন্ট করতে গেলে প্রচুর সময় লাগে, সেই অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার সবকিছু প্রয়োজন।
এছাড়া বলা হয় 3 ভাষা সূত্র, আঞ্চলিক ভাষা, হিন্দি এবং ইংরেজি। মনে করে দেখি, স্কুলে আমরা 3 ভাষা পড়ে এসেছি তো। প্রথমে বাংলা পড়েছি, তারপরে দেখো হিন্দি ক্লাস 6-এ হিন্দি পড়েছি, 7-8-এ সংস্কৃত পড়েছি। এখনো দেখো কম বেশি সেরকমই আছে। এখন আর হিন্দি আছে কিনা ক্লাস 6-এ বলতে পারবো না, বাট 7-8-এ সংস্কৃত তো আছে। ঠিক আছে, ত্রিভাষা, 3টে ভাষা শেখা, মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা, প্রাইমারি স্কুলে বাংলাতেই পড়ানো হয় এবং শিক্ষাখাতে জাতীয় আয়ের 6% বরাদ্দের ব্যবহার করা। এটাই মূল লক্ষ্য, যেখানে মূল লক্ষ্যগুলো আলাদা করে আমি আবার নিচে দিয়ে দিয়েছি যাতে পড়তে সুবিধা হয়। বিনামূল্য বাধ্যতামূলক শিক্ষা 6 থেকে 14 বছর, 3 ভাষা সূত্র, হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষা পড়তে হবে। মাতৃভাষার ব্যবহার, প্রাথমিক শিক্ষায় মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, মানে আঞ্চলিক ভাষাগুলো উৎসাহিত হচ্ছে। যেখানে সংস্কৃত রয়েছে, সেখানে সংস্কৃত ভাষা মাতৃভাষার মতো কাজ করছে। শিক্ষার সমতা, সবার, যে কোনো জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য শিক্ষা। 10+2+3 কাঠামো চালু করা হয়, যেটা দেশব্যাপী গৃহীত, সবাই গ্রহণ করলো, সব জায়গায় সুপারিশ হয়েছে, এখানে কার্যকরী। বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করা হয়, শিক্ষক প্রশিক্ষণ এবং আর্থিক বরাদ্দ সব জায়গায় লক্ষ্যমাত্রা হয়। অর্থাৎ ফার্স্ট এডুকেশন পলিসিতে এটা গুরুত্বপূর্ণ। দেখো এর মধ্যে আরো অনেক ডিটেলস হয়, 5 পেজ 7 পেজের হয়, কিন্তু এগুলো পুরোনো গুলোকে খুব বেশি ডিটেলসে পড়ার প্রয়োজন নেই। এটা এতটা পড়লে যথেষ্ট যে এই জিনিসে ফোকাস হয়েছিল। যদি প্রশ্ন থাকে এখান থেকে এইরকম কয়েকটা প্রশ্ন আসতে পারে, এর বাইরে আসবে না। দ্বিতীয় শিক্ষানীতি, এটা তো খুবই শর্ট। রাজীব গান্ধীর সময় হয়েছিল, প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিল। এখানে দরিদ্রদের জন্য ফেলোশিপের ব্যবস্থা ছিল, যারা দরিদ্র হবে তাদেরকে স্কলারশিপ বা ফেলোশিপ দেওয়া হবে। এর ফলে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইগনু যেটা হয়, ইন্দিরা গান্ধী জাতীয় ওপেন ইউনিভার্সিটি, অনেকেই জানো, যারা এমএসসি বা এমএসসি বা বিএসসি অনেকে ওপেন থেকে করে, কোনো না কাজের সাথে যুক্ত হয়ে গেছে, ওপেন ইউনিভার্সিটি থেকে করে। এটা কিন্তু এই দ্বিতীয় শিক্ষানীতিতে তৈরি হয়েছিল। তারপর এই দ্বিতীয় শিক্ষানীতির আন্ডারেই একটা ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। নাম শুনেছো? 1987 হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড, যেটা চালু করা হয়েছিল কেন্দ্রীয়ভাবে। কেন্দ্র সরকার একটা স্পন্সর চালু করেছিল, যেটা 1986 জাতীয় শিক্ষানীতির একটা অংশ হিসেবে ছিল। বেসিক্যালি ছিল যাতে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ন্যূনতম অপরিহার্য সুবিধা থাকে, যে এই সুবিধাগুলো না থাকলে একটা স্কুল হতেই পারে না। যেমন স্কুলের জন্য ন্যূনতম যেন 2টো ঘর হয়, যে 4টে ক্লাস থাকবে, মিনিমাম 2টো ঘর যেন হয়ে থাকে। কারণ যদি 4টে ক্লাসের এই দিকে 1 পড়বে, ওইদিকে 2 পড়বে, এদিকে 3, এদিকে 4, অন্তত 2টো ঘর যেন হয়ে থাকে। ঠিক আছে, আমরা যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুল যেটা প্রথম, যে স্কুলে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, সেখানে 2টো ঘরই ছিল। আমার এখনো মনে আছে, আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম তখন, কবে 2000, তোমার এই তোমার 1987, তো আমি তো তখন 2000, 97, 98 এরকম সময়। ঠিক আছে, সেই সময় যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমারও মনে আছে, আমি দুটো রুমই ছিল স্কুলের মধ্যে। একটা ক্লাসে 4 বসতো, ঠিক আছে, আর একটা রুমে ক্লাস 2 বসতো, 2 আর 3 বসতো, আর 2 আর 3 বসতো। আর ক্লাস 1 হচ্ছে বাইরের যে দাওয়া রয়েছে, সে দাওয়াতে বসতো। ঠিক আছে, আমি নিজেই দেখেছি। এরপর যখন কিছুদিন পরে আমরা যখন পাস টাস করে বেরিয়ে গেলাম, তার অনেকদিন পরে দেখলাম এবার মানে স্কুলের মানে রুমের পর রুম তারপরে বেড়ে গেছে। এখন তো সব সুবিধা হয়ে গেছে। ঠিক আছে, এইটা ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড, যেখানে মিনিমাম 2টো ঘর, 2জন শিক্ষক, একটা যেন টয়লেট থাকে, পানীয় জলের ব্যবস্থা থাকে, আর যেন অবশ্যই একটা ব্ল্যাকবোর্ড থাকে, নাহলে স্কুল কি করে হবে। ন্যূনতম এগুলো যেন ম্যান্ডেটরি সেই সময় ছিল। তাহলে এটা ছিল অপারেশন ব্ল্যাকবোর্ড 1987। উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা এবং সার্বজনীন করকে স্বপ্নকে বাস্তবায়িত করা। জাতীয় শিক্ষা 1999 এরপর হয়, যেটা হচ্ছে আচার্য রামমূর্তি জাতীয় শিক্ষানীতি 1992 করা হয়। এটা বেসিক্যালি জাতীয় শিক্ষানীতি নয়, এটাই অপারেশন ব্ল্যাকবোর্ডের পরে এটা কতটা হয়েছে, জাতীয় শিক্ষানীতিকে পুনর্মূল্যায়নের জন্য একটা বোর্ড গঠন করা হয়েছিল, যেটাকে জাতীয় শিক্ষানীতি বলা হচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো জাতীয় শিক্ষানীতি নয়। জাতীয় শিক্ষানীতি কিন্তু এই দুটো, প্রথম জাতীয় শিক্ষানীতি, দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি, আর তৃতীয় যেটা 2020-তে হলো, এটা কিন্তু কোনো জাতীয় শিক্ষানীতি নয়। কিন্তু এটাকে বলা হয় যে মানে এই কমিশনের পুনর্মূল্যায়ন, যে এই যে আমাদের দ্বিতীয় শিক্ষানীতিটা হলো, সেটাকে পুনর্মূল্যায়নের জন্য একটা বোর্ড গঠন করা হয়েছিল। সেটাকে অনেক ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 1992 বলা হয়ে থাকে, বাট এটাকে 1992 শিক্ষানীতি বলবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। বেসিক্যালি ছিল রামমূর্তির আন্ডারে এটাকে রিভিউ করা, যে সঠিক যেন কাজকর্ম হচ্ছে। এরপর দ্য ভেরি ফেমাস জনার্দন রেড্ডি কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল জনার্দন রেড্ডি। কি ছিল? 1992 সালে জনার্দন রেড্ডি কমিটি
যেটা 1986 সালের যে শিক্ষানীতি এবং রামমূর্তি কমিশনের সুপারিশগুলোকে বাস্তবায়িত করার জন্য, মানে বাস্তবায়ন পর্যালোচনা করার জন্য গঠন হয়েছিল। এই যে কমিশন, যেটা রাজীব গান্ধী কমিশনের সুপারিশ হয়েছিল শিক্ষানীতি, সেটা কতটা কাজ করেছে এবং রামমূর্তি যে সুপারিশগুলো তার বেসিসে করছে সেটাকে রিভিউ করার জন্য জনার্দন রেড্ডি কমিটি। উদ্দেশ্য ছিল প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ব্যাপক সংস্কার করা এবং 1992 সালের যে কর্ম পরিকল্পনা, যে প্রোগ্রাম অফ অ্যাকশন, সেটাকে করা, যার মাধ্যমে কি কি কাজ করা হবে সেগুলো দেখা। এর মাধ্যমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নবোদয় বিদ্যালয়। আজকের দিনে দেখবে গ্রামের যে যারা গরিব রয়েছে তাদের জন্য নবোদয় বিদ্যালয় রয়েছে, এখান থেকে হিউজ ট্যালেন্টেড বাচ্চারা আসে, ঠিক আছে? এবং শিক্ষকদের প্রাথমিক যত্ন ইসিসিই প্রাথমিক যত্ন তৈরি করা হয়। সাক্ষরতা, বৃত্তিমূলক শিক্ষা আর হচ্ছে যে ভোকেশনালের মতো ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। আর এটা 2019 সালে কস্তুরী রঙ্গন কমিটির সুপারিশে এটা 2019-এর আমাদের এটা হবে, যেখানে বলা হবে 5+3+3+4, মানে ক্লাস 5 পর্যন্ত পড়া হবে, তারপরে 6, 7, 8 পর্যন্ত পড়া হবে, মাধ্যমিক উড়ে যাবে, দিয়ে তার জায়গায় আসবে 9, 10, তোমার হচ্ছে 3 বছরের হবে, ঠিক আছে? 5, 3, 3 মানে 5 হয়ে গেল, 6, 7, 8 হলো, 9, 10, 11 হলো, তাহলে 11, 12 একসাথেই 3 বছর হয়ে গেল, 9, 10, 11, 12, আর 4 বছর হবে ডিগ্রি কোর্স, মানে যেটা কলেজে আমরা 3 বছর করি এটা 4 বছরের হবে, 5+3+3+4। এটাই আমাদের পরের দিন ক্লাসে আলোচনা হবে, যেখানে আমরা এই শিক্ষানীতিগুলোর উপরে কি 20-তে সুপারিশ করা হয়েছে সেগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব, ঠিক আছে?